আচ্ছা, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি আপনাদের ভূগোল ক্লাস নেই, মানে প্রিলি ব্যাচের মূলত ভূগোল ক্লাস নেই। তো সামনের মাসের শুরুর দিকে হয়তো ভূগোল ক্লাস থাকবে আপনাদের, তখন দেখা হবে আপনাদের সাথে। আর এছাড়া আল্লাহ রহমত আপনারা সবাই পাশ করেন, রিটেনে আমাকে পাবেন আল্লাহ রহমতে বেশ ভালোভাবে। তো চলুন শুরু করি। অর্থনীতির একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো হোপফুলি আপনাদের তো, সরি একটু লাইনে থাকবে, সেগুলো তো আপনারা সব জানেন, তো ওগুলো তো আমরা টাইম ওয়েস্ট করব না। তো আমাদের মেইন টপিকটা আজকে শুরু হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে। তো এই বিষয়টা কি, এটা যদি আমরা একটু ছোট্ট করে যদি পটভূমি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে 1907, সরি 47 না 45 সালে আমরা দেখতে পারলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে একটা গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠান হলো। তার মধ্যে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটা হচ্ছে ইউএন। তো এই ইউএন এর আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন রকম প্রতিরক্ষামূলক, তারপরে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, আর অনেক কিছু আছে। কিন্তু তারা মনে করলো যে ফাইন্যান্সিয়ালি তাদের একটু ডেভেলপ হওয়া উচিত, এবং সেই জন্য তারা কি করলো, বাংলাদেশ, সরি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ নামে দুইটা অঙ্গ সংগঠন খুললো, বা হচ্ছে আইবিআরডি এবং আইএমএফ বলা যেতে পারে। তো এই আইএমএফ এবং আইবিআরডি, মানে বাংলাদেশে যেমন বাংলাদেশ ব্যাংক কাজ করে, আইএমএফ এবং আইবিআরডি কিন্তু পুরো পৃথিবীতে কাজ করে। তো পুরো পৃথিবীর পুরো ফাইন্যান্সিয়াল ডেটা বা পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা নিয়ে কাজ করতে গিয়ে তারা খেয়াল করে দেখলো যে এই যে ভালনারেবিলিটি বা এই যে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ যে ক্ল্যাশ বা সরকারের মধ্যে যে আনস্টেবিলিটি, এই বিষয়গুলো আমি ইউএসএ তে বসে যখন আমি একটা ব্যাংকিং পলিসি চিন্তা করব, দুটা তো মিলতেছে না। মানে আমি ইউএন এ বসে বা আমি নিউ ইয়র্কের একটা কোনো একটা প্রতিষ্ঠানকে আমি যদি লোন দেই, আমি যে পরিমাণে ক্লারিফিকেশন পাবো বা আমার একটা নিশ্চয়তা থাকবে, সেই জিনিসটা আমি আফ্রিকার একটা দেশকে দিলে তো পাবো না, এটা তো সম্ভব হচ্ছে না আসলে। আবার আরেকটা বিষয় হতে পারে এমন যে যুক্তরাষ্ট্র তো অলরেডি অনেকখানি এগিয়ে আছে, বা সোভিয়েত ইউনিয়ন তখন অলরেডি কিন্তু শক্তিশালী একটা দেশ হিসেবে ছিল। কিন্তু আফ্রিকার বেশ কিছু দেশ আছে যারা কিন্তু খুবই দরিদ্র পীড়িত। ইনফ্যাক্ট আফ্রিকার বললে ভুল হবে, আমাদের যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো বা দক্ষিণ পূর্ব এশিয়া, ওই সময়টা এটা কিন্তু সেই ধরেন যে 50 সাল পরবর্তী সময়টা, তখনও ভিয়েতনাম ওয়ার চলতেছে। আম, তারপরে হচ্ছে কম্বোডিয়া, লাওস, এগুলোর পরিস্থিতি খুবই ভয়াবহ। ইনফ্যাক্ট বাংলাদেশও যে তখন খুব ভালো অবস্থানে ছিল এমনও না। তো এই যে সামগ্রিক ভাবে দেখা গেল কি যে এই যে অর্থনৈতিক ভাবে যদি আমরা আসলে ইউএন ট্যাগ করলাম কেন, আমাদের ইউএন এর মেইন মোটোটাই তো ছিল যে পৃথিবীর মধ্যে আমরা শান্তি বিরাজ করাবো। আমাদের মেইন টার্গেট ছিল যে শান্তি যে আমরা বিরাজ করাতে চাই সারা পৃথিবীতে, সবাই সবার সাথে সম্প্রীতি রাখবে। তার জন্য আপনারা তো সবাই জানেন যে এত কষ্ট করে যে বিসিএস দিবেন বা হচ্ছে জব করবেন, জব করার মেইন উদ্দেশ্য কিন্তু মাস শেষে একটা হাসি, আপনারা তো একটা অবশ্যই একটা স্যালারিও চাইবেন। তো এইটার জন্য ইকোনমিও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা একটা দেশের কথা যদি চিন্তা করেন, দেশের কেন্দ্রীয় ভল্টে যদি টাকা না থাকে, সেই দেশ আনস্টেবল হতে খুব বেশি সময় লাগে না। তখন ইউএন বা ওই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো চিন্তা করলো যে না, তাহলে এইভাবে আমরা এই পলিসি গুলো মেনটেন করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, ক্যাটাগরাইজ করা উচিত। যেইখান থেকেই প্রথম 1960 সালে একটা ধারণা আসলো যে ক্যাটাগরি হবে দুইটা, একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। এবং এইটা নিয়ে বেশ লম্বা সময় ধরে বিভিন্ন রকমের কথা হইলো, পেপার সাবমিশন হইলো, অ্যানালাইসিস হইলো। ফাইনালি 1971 সালে গিয়ে একটা এলডিসি তালিকা তৈরি হইলো, বা যেটাকে বলা হয় প্রথম স্বল্পোন্নত দেশের একটা তালিকা তৈরি করা হলো। এবং আমরা কিন্তু তখনও স্বাধীন হইনি, 1971 সালে আমাদের যুদ্ধ চলতেছে। তার মানে আমরা কিন্তু এলডিসি তে তখনও ঢুকিনি, হ্যাঁ। এটা একটা আপনাদের বুঝতে হবে। 71 সালে প্রথম এলডিসি কেবল শুরু হইলো, মানে এনলিস্টেড হইলো। তাহলে বাংলাদেশ কবে আসছে? বাংলাদেশ কিন্তু আরো অনেক পরে আসছে, আমরা দেখবো। তো এইটা বিসিএস টাইপের একটা প্রশ্ন, যে বর্তমানে বিশ্বে এলডিসি এনলিস্টেড দেশ কয়টা। এটা হচ্ছে 44টি। এটা পিলিতে আসতে পারে যে বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি, সেটা হচ্ছে 44টি। তো এই যে স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশ হবে, এটা সুপারিশ করে কে? এটা মূলত সুপারিশ করে হচ্ছে সিপিডি নামে একটা প্রতিষ্ঠান, যাদেরকে বলা হয় কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এটা কিন্তু পরীক্ষায় আসবে না যে কে সুপারিশ করে। এটা শুধু আপনি জানবেন যে এই সিপিডি, এইটা মূলত হচ্ছে ইকোসকের একটা সহযোগী ফোরাম। আপনারা নিশ্চয়ই ইকোসক সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলো অলরেডি পড়ে ফেলছেন। এই ইকোসকটা হচ্ছে এই যে বিশ্বের যে ইকোনমিক যে পলিসিগুলো আছে, ইউনাইটেড নেশনের আন্ডারে এই ইকোনমিক পলিসিগুলো মূলত হচ্ছে এই ইকোসকের মাধ্যমেই ডিলিং গুলো হয়। এবং এই এই ইকোসককে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু পুরো পৃথিবীতে অনেকগুলো ভাগ আছে, যেমন ইউসিএলএ, তারপরে আমাদের দেশটা কি, আমাদের যে এদিকে এটা হচ্ছে সাউথ এশিয়া প্যাসিফিক, নামটা তো আমি ভুলে গেলাম। আচ্ছা, যেটা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের পারার কথা, রেসপন্স করেন তো। আমাদের এই সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়াতে, হ্যাঁ, ইএসসিএপি, রাইট।
তো এরকম কিন্তু 5টা সংগঠন আছে, এবং পুরো পৃথিবীতে যেমন হচ্ছে ওয়েস্ট এশিয়ার জন্য একটা, লাতিন আমেরিকার জন্য একটা, আফ্রিকার জন্য একটা। হ্যাঁ। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো এরাই মূলত হচ্ছে, এরা বিভিন্ন রকমের ক্যাটাগরির মাধ্যমে এই কাজগুলো করে। এরা যে শুধুমাত্র অর্থনীতির সাথে যুক্ত এমন কিন্তু না। এরা কি করে, অর্থনীতির পাশাপাশি একটা দেশে আম, দেখে যে আপনার জীবনযাত্রার মান কতখানি উন্নত, আপনি খরচ করতে পারতেছেন কতখানি, আপনি স্বাস্থ্য খাতে জনপ্রতি কি পরিমাণে আপনি সহায়তা দিতে পারতেছে, মানে সরকার দিতে পারতেছে, শিক্ষিত কতখানি হতে পারতেছেন, আম, আপনার লিভিং স্টাইলে প্রতিদিনের যে খরচ সেখানে আপনি কতখানি সাপোর্ট দিতে পারতেছেন, আপনার সারা বছরের যে একটা এক্সপেন্স করার পরে আসলে কি পরিমাণে আপনি সেভিংস এ রাখতে পারেন, আদৌ রাখতে পারেন কিনা, নাকি আপনার এটা পুরোটাই বাইরের দেশের উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, লোন নিয়ে আসেন। এরকম অনেকগুলো ক্যাটাগরি আসলে মেইনটেইন করেই এই কাজটা হয়ে থাকে। তো দেখেন এখানে আহ, এই এই দুটা টপিক হচ্ছে দরকার নেই। তো ভুটান সর্বশেষ হচ্ছে এলডিসি থেকে বের হয়ে আসে, কবে বের হয়? 2023 সালে। এবং এটা যেহেতু একটু পুরাতন তথ্য, এই কারণে এখানে লেখা আছে 2024 সালের সাউতোমো প্রিন্সিপে এলডিসি থেকে বের হবে। এটা আসলে হবে না। আমি এক্সাক্ট তথ্যটা কিন্তু জানি না, সরি, সরি টু সে। আপনি এটা চেক করে নিয়েন যে এরা কি আসলেই বের হয়েছে কিনা। হ্যাঁ। তবে এইটা শিওর যে ভুটান অলরেডি 23 সালে বের হয়ে গিয়েছে। তো এখন আমরা বাংলাদেশ সম্পর্কে একটু দেখবো। দেখেন, বাংলাদেশ এলডিসি তে 1975 সালে এনলিস্টেড হয়। বাংলাদেশ তার এনলিস্টেড কবে হয়, এইটা পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে। এবং আপনাদের যারা হচ্ছে 50 পিলি দিবেন, আপনাদের জন্য এলডিসি টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। কেন ইম্পর্টেন্ট? এই আপনারা তো জানেন যে খুব শীঘ্রই আমরা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের চেষ্টা করতেছি, মানে অলরেডি কিন্তু আমরা স্বীকৃতি পেয়ে গেছি। অফিসিয়ালি আমরা 1976, সরি, 2026 সালে আমরা বের হব। তো এই কারণে এইটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হচ্ছে। যেমন বর্তমানে আপনাদেরকে এখানে আমি দুইটা লাইন বলে রাখি, বর্তমান সময়ে আমাদের দেশের যে প্রিন্স বা যিনি এখন লন্ডনে বসবাস করতেছেন, তিনি কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে ফেলছেন যে এলডিসি থেকে বাংলাদেশ যে 2026 সালে বের হবে, এইটা একটা অনেকটা বিগত সরকারের একটা স্ক্যাম টাইপের বিষয় ছিল। হ্যাঁ, বাংলাদেশের উন্নতি হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ যদি এই মুহূর্তে এলডিসি থেকে বের হয়ে আসে, তাহলে বাংলাদেশ অনেক ভালনারেবল হয়ে যাবে। এটা অনেক লম্বা টপিক, রিটেনের টপিক, আমরা সেদিকে যাব না। বাট এই কারণে একটা বড় ক্রাইসিস আমাদের এই আগামী নির্বাচনে আমরা দেখতে পাবো। কারণ নির্বাচনে কে ক্ষমতায় আসবে তার উপর ডিপেন্ড করে, যদি আসলেই এমন হয় যে এমন একটা দল ক্ষমতায় আসলো, তারা আসলেই চেষ্টা করলো যে এলডিসি থেকে আরো সময় নিবে, যে 26 সালে না, তারা আরো 3 বছর বা 4 বছর পরে এলডিসি থেকে বের হতে চায়, তাহলে কিন্তু আবার পিছিয়ে যাব আমরা। বাট তার বা সেই রাজনৈতিক দলের কিন্তু কনসেপ্ট অনেক স্ট্রং। আমি নিজেও এটাকে সাপোর্ট করি যে, কারণ বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক ভালনারেবিলিটি, প্রায় কয়েক লাখ ডলার, সরি, লাখ কোটি ডলার যে বের হয়ে গেছে বাংলাদেশ থেকে, এই মুহূর্তে বাংলাদেশ যদি এলডিসি থেকে উত্তরণ হয়, বাংলাদেশ ক্যাপাবলই হতে পারবে না, অনেক কিছু হারিয়ে ফেলবে। সো ওটাও ঠিক আছে, কিন্তু এইদিকে আমাদের বর্তমান যে সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আবার বলতেছে যে আমাদেরকে পুরো পৃথিবী বলতেছে যে তোমরা উন্নত হয়ে গেছো, আমি যদি জোর করে যদি দরিদ্র থাকতে চাই, তার মানে আমাদের যে একটা ইমেজ ছিল, আমাদের কিন্তু ইমেজটা নষ্ট হয়ে যাবে পৃথিবীর কাছে। তখন আমরা বিভিন্ন উন্নত যে সেবাগুলোর কথা আমরা চিন্তা করতেছিলাম, যে পাবলিক ইমেজের পাশাপাশি যখন আমরা যে ডিল করব, গ্রেট ডিল গুলোতে গিয়ে আমরা কিন্তু একটু দুর্বল হয়ে যাব। তো এই কারণে আমাদের পাবলিক ইমেজের জায়গা থেকে চিন্তা করলে আমাদের অবশ্যই এলডিসি থেকে বের হয়ে আসা উচিত। কিন্তু পেটে ভাত জরুরি নাকি হচ্ছে আমি বের হয়ে আসাটা, মানে ইমেজ ক্রিয়েট করা বেশি জরুরি, এটা নিয়ে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, যে এটা আমরা সামনে নির্বাচনের এর প্রতিফলন দেখতে পাবো। তো যাই হোক, আমরা বিসিএস ক্যান্ডিডেট হিসেবে এইটা যেহেতু এখন খুব বেশি একটা হট টপিক, এটা আমরা একটু বেশি সময় দিয়ে পড়বো এই বিষয়টা। হ্যাঁ। তো দেখেন, 76 সালে একুশ সহকারী সুপারিশের মাধ্যমে এলডিসির তালিকায় বাংলাদেশের নাম গৃহীত হয়। তাহলে রিপোর্টে আমরা অন্তর্ভুক্ত হলাম কবে? 75 সালে। তাহলে পরীক্ষায় যদি আসে এইটাই কিন্তু হবে। হ্যাঁ, পরীক্ষায় আমরা কিন্তু রিপোর্টে ইনক্লুড হয়েছি কবে? 75 সালেই। তার মানে পরীক্ষায় আসলে অ্যান্সার আপনারা 75ই দিবেন। চূড়ান্ত ভাবে তালিকায় নাম গৃহীত হয় 76 সালে। তো এইটা যদি এমন ভাবে আসে আর কি, যে চূড়ান্ত ভাবে গৃহীত হয়, এই ধরনের টার্ম লেখা থাকলে আপনি 76 দিতে পারেন, বাট অ্যান্সারটা 75ই। এইটা আর এখন অবসোলেট, এই তথ্যটা দরকার নেই। তারপরে 2018 সালে বাংলাদেশ সর্বনিম্ন দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করে। মানে এই যে এলডিসির যে 3টা ক্যাটাগরি ছিল, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তারপরে হচ্ছে জিএনআই মানে গ্রোস ন্যাশনাল ইকোনমিক, আরেকটা কি ছিল জানো, দারিদ্র্যের হার, এই 3টা জায়গা থেকে বাংলাদেশ প্রথম এলডিসি থেকে বের হওয়ার মতো একটা অবস্থানে যায় 2018 সালে। এবং তারপরেই তারা হচ্ছে অ্যাপ্লাই করে যে এলডিসি থেকে তারা উত্তরণ হতে চায়, মানে গ্রাজুয়েশন হতে, এটাকে বলা হয় গ্রাজুয়েশন লাভ করা, গ্রাজুয়েশন নিতে চায়। এবং তার জন্য তারা অ্যাপ্লাই করলে ফাইনালি এইটা তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় যে ঠিক আছে,
নর্মালি এটা 3 থেকে 5 বছর একটা ভেরিফিকেশন টাইম লাগে, যে এই সময়টাতে তাদেরকে অ্যানালাইসিস করা হয় সেই দেশের সবকিছুকে আবার নতুন করে প্রপারলি অ্যানালাইসিস করা যায় আদৌ তারা পারবে কিনা। এবং সেই হিসেবে বাংলাদেশকে 2026 সালের নভেম্বর মাস টাইম দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসবে। তবে এলডিসি থেকে বের হয়ে আসলে আসলে কি হবে, বাংলাদেশ অনেকগুলো প্রবলেম ফেস করবে। যেমন এলডিসি হওয়ার কারণে বাংলাদেশ বেশ কিছু দেশে শুল্ক মুক্ত সুবিধা পায়, যেটাকে আমরা জিএসপি বলি, জেনারেলাইজ স্পেশালাইজড প্রিফারেন্স। এছাড়াও হচ্ছে জিএসপি প্লাস এসছে, তারপরে অনেক সময় সাপটা সাপটা অনেক রকম যেই ট্যারিফ বা হচ্ছে শুল্কের যেই ছাড়টা ছিল, এই ছাড়টা কিন্তু আমরা আর পাবো না তখন। ইনফ্যাক্ট আমরা অলরেডি জানি যে ইউএসএ তে কিন্তু আমরা এখনো শুল্ক মুক্ত পাচ্ছি না, আমাদেরকে শুল্ক দিতে হচ্ছে। বাট ইউর যে মার্কেটটা, এখানে কিন্তু আমরা এখনো শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছি। বাট এইটাও 2029 সালে কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা জিএসপি প্লাস একটা আসবে, বাট খুব একটা বেশি আমরা লাভবান হতে পারবো না। এবং ধারণা করা হয় যে এখানে প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলারের মতো একটা মার্কেট বাংলাদেশ হারাবে। জাস্ট ইমাজিন করেন যে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ফরেন মার্কেটের কথা চিন্তা করি, যেমন এই বছর, আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, 2024 সালে আমরা টোটাল কি পরিমাণে বাইরের দেশে প্রোডাক্ট পাঠিয়েছি, কি পরিমাণ? অনলি 18 বিলিয়ন? কি বলেন? 18 বিলিয়ন তো 25 সালে আমরা পাঠালাম। 39? এত কম? এই তো ফাইনালি একটা পাইলাম তথ্য। 59 আমাদের টার্গেট, তবে হয়ে যাবে ইনশাল্লাহ এবার। আচ্ছা, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস তো, মানে চলতেছে পুরোপুরি। ওকে, এই দুটো লাগবে না, এগুলো সবই বিগত সরকারের প্ল্যান ছিল, এগুলো এখন আর দরকার নেই, আপনারা স্কিপ করবেন। তো এই এই ইস্যুগুলোর কারণে এলডিসি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য। তো দেখেন এখানে এলডিসি থেকে উত্তরণের যে মানদণ্ডটা প্রত্যেকের জন্য, যেটা মানে সব দেশের জন্য এটা হচ্ছে ফিক্সড ব্যাপার, সেটা হচ্ছে যে জিএনআই বা গ্রস পার ইনকাম যেটা বলা হয়, বা গ্রস ন্যাশনাল ইনকাম যেটা বলা হয়, এইটা হচ্ছে $1222 চেয়ে বেশি থাকতে হয়। হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা হচ্ছে এটাকে মানব উন্নয়ন সূচক বলা হয়, এটা 66 থেকে বেশি থাকতে হয়। আর ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স মানে হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা যেটাকে বলে, এটা 32-এর চেয়ে কম থাকতে হয়। তো আমাকে একটু একটা একটা করে বলবেন, এই মুহূর্তে আমাদের জিএনআই কত? 2820 তো প্রসপেক্টেড। 2820 কি আমরা অর্জন করে ফেলছি? 2820 হচ্ছে আমাদের প্রসপেক্টেড। 2671 কি জিডিপি না নাকি জিএনআই? আপনারা কি গুলিয়ে ফেলতেছেন সামহাও? 2671 হচ্ছে জিডিপি। জিএনআই কত? আমার যতদূর মনে পড়তেছে 2664 ছিল, সরি, মানে 2024 সালের হিসাবে 2664 ছিল, হ্যাঁ লাস্ট। এখন এর পরের খবর আমি আর জানি না। আর আপনার যেটা 2820 বলতেছেন, এটা ছিল হচ্ছে প্রসপেক্টেড, মানে এটা গত বছরের তথ্য। এখন এইবারে তো অলরেডি অর্থনৈতিক সমীক্ষা চলে আসছে, কারণ সেই হিসাবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের সেইটা মেইনলি হচ্ছে বোঝার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে দেখেন, হ্যাঁ 1820 হচ্ছে 25 সালের। আমরা কিন্তু অলরেডি 1222 থেকে কিন্তু ক্রস করে ফেলছি, 1222 থেকে কিন্তু ক্রস করে ফেলছি। এখন HAI, এটা যদি আমরা দেখি, তাহলে দেখেন মানে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা হচ্ছে মানব উন্নয়ন সূচক বলা হয় এটাকে। মানব উন্নয়ন সূচকে আমাদের ভ্যালুটা এই মুহূর্তে কত? সরি, বলেন তো, মানব উন্নয়ন সূচকে আমাদের ভ্যালু কত? আমি 24-এর ডাটাগুলো আমার মনে আছে, এটা হচ্ছে 77%, 77 পয়েন্ট সামথিং কিছু আছে। কিন্তু এটা কিন্তু এখন 77%, এই 171 না, 77%। এই বছরে হয়তো আরেকটু চেঞ্জ হবে, কিন্তু আমি এটা 24-এর ডেটা দিচ্ছি আপনাদেরকে। তো যেখানে দেখেন 66 প্লাস হওয়ার কথা। HAI মানে হচ্ছে যে পাশে লেখা আছে তো, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। আপনার এই কঠিন ভাবে মনে রাখার দরকার নেই, এটার নাম হচ্ছে মানব উন্নয়ন সূচক। আচ্ছা, ইকোনমিক ভালনারেবিলিটি, এটাকে বলা হয় অর্থনৈতিক ভঙ্গুরতা, মানে একটা দেশের অর্থনৈতিক অবস্থা আসলে কত নিম্নমানের বা কত উচ্চমানের, এইটা বোঝানোর জন্য। ও আচ্ছা, এই জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটা বুঝতে যাচ্ছেন? আচ্ছা, আমি এক মিনিটে একটু বোঝানোর চেষ্টা করি। এর ভেতরে অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেটার উপর বেস করে একটা দেশের মানব উন্নয়নকে ডিফাইন করা যায়, যে আসলে ওই দেশের মানুষজন কতটা উন্নত জীবনযাপন লাভ করে বা সে জীবন যাপন পালন করে কিরকম। যেমন ধরেন আমি যদি দুই একটা তথ্য দিই আপনাদেরকে এই জায়গায়, ধরেন যে একটা দেশের মানুষ ফ্রিতে কতখানি শিক্ষা লাভ করতে পারে, ধরেন এডুকেশন। তারপরে হচ্ছে চিকিৎসা, কত ভালো লেভেলের হচ্ছে চিকিৎসা পায়, চিকিৎসার কথা যদি আপনার বলে ধরেন, হেলথের কথা বলতে পারি। তারপরে সে যে ফুড কনজিউম করে, সেই ফুডটা সে আসলে কত ভালো পরিমাণে ফুড কনজিউম করে, সেটা কি আসলে ভেজাল মুক্ত নাকি ভেজাল দেওয়া। তারপরে তার হচ্ছে লাইফস্টাইলে সে কতখানি হচ্ছে সাপোর্ট পায়। এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, এই সবগুলোকে একত্র করে একটা তালিকা করা হয়, যেটাকে বলা হয় হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স।
বা মানব উন্নয়ন সূচক, এই পুরোটা একত্র করে ওই প্রত্যেকটার জন্য কিন্তু আবার মার্ক আছে। সেই মার্ক গুলোকে এক জায়গায় করে ফাইনালি একটা পার্সেন্টেজ দেওয়া হয়, যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক। এবং এই সেম ভাবে হচ্ছে এই ইকোনমিক ভালনারেবিলিটির মধ্যেও কিন্তু এই ঘটনাটা ঘটে, হ্যাঁ, যে একটা দেশ আসলে অর্থনৈতিকভাবে কতখানি ভঙ্গুর এটা বোঝার উপায়ে অনেকগুলো তালিকা থাকে, যে সেই দেশের আসলে কি পরিমাণে ঋণ আছে, ঋণ খেলাপির পরিমাণ কত, বাইরের দেশে কি পরিমাণে তার হচ্ছে ঋণ এসছে, এবং প্রতি বছর সে কি পরিমাণে ঋণ শোধ করতে পারে, বাইরের দেশের ঋণ কি পরিমাণে শোধ করতে পারে। প্রত্যেক বছর যে কম্প্যারিজন হচ্ছে সেই কম্প্যারিজনের পার ক্যাপিটা চেঞ্জ হচ্ছে কতখানি, জিডিপি চেঞ্জ হচ্ছে কতখানি, এরকম অনেকগুলো ক্যাটাগরিকে এক জায়গায় করে ইভিআই বা অর্থনৈতিক ভঙ্গুরতা হচ্ছে আবার নিরূপণ করা হয়। এইটা হচ্ছে প্রিলিতে আপনাদের এত ডিটেলস আসলে লাগবে না। এইটা একটা সমস্যা, এই জন্য আপনাদের আসলে কমেন্ট বক্স চালু রাখাই ঠিক না। ওকে। আচ্ছা, দারিদ্র নিরসন কৌশল পত্র, এটা হচ্ছে পরীক্ষায় কিন্তু এইটা আসতে পারে যে পিআরএসপি, এই এসটা হয়তো দরকার পড়বে না, এই এসটা তো দরকার পড়বে না, কিন্তু পিআরএসপির পূর্ণ রূপ কি এইভাবে পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এইটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এই পিআরএসপির উপর বেস করেই আমরা যে প্রতি বছর যে বাজেটটা করি, সেই বাজেটটা কিন্তু এই পিআরএসপি পেপারটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে গুরুত্ব রাখে। কেন? যে এই যে ওই দেশের মধ্যে দারিদ্র দারিদ্র বিমোচনের লক্ষ্যে আসলে যে দেশগুলোতে কি কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত, কোন কোন পরিকল্পনা নিলে আসলে সেই দেশটা উন্নতি করা সম্ভব, এই যে যতগুলো প্যারামিটার আছে এগুলো সবই মূলত হচ্ছে এই পিআরএসপির মধ্যেই লেখা থাকে, এবং এর উপর বেস করেই শেষ পর্যন্ত আমরা কিন্তু প্রতি বছরে যে বাজেটটা করি সেখানে এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, বা হচ্ছে সোশ্যাল সেফটি নেট যেটা বলা হয় এসএসএন, বা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, এগুলো সবই হচ্ছে নেওয়া হয় মূলত হচ্ছে এই পিআরএসপি এই পেপারটা থেকেই, যেটাকে বলে পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা দারিদ্র নিরসন কৌশলপত্র। তো বাংলাদেশ এ পর্যন্ত দুইবার হচ্ছে পিআরএসপি প্রপারলি গ্রহণ করেছে, প্রথমটা 2005 সালে এবং দুটি 2010 সালে, এবং তার পরবর্তীতে একদম প্রপারলি মানে একইভাবে যে ডিল করা হয়, এই কারণে এই পিআরএসপি তে কোনো আর চেঞ্জ আনা হয়নি। তো এই কারণে এইটা এই মুহূর্তে আর অত বেশি ইম্পর্টেন্ট না, তবে এই পিআরএসপির যে প্র্যাকটিসটা সেটা কিন্তু এখনো বাংলাদেশ কিন্তু কন্টিনিউ করতেছে। তো দেখেন, যেটা বলতেছিলাম যে পিআরএসপি আমাদের কেন লাগে, আমাদের সামাজিক নিরাপত্তার জন্য লাগে। আমরা আমরা যে যতখানি দরিদ্র আমরা এই মুহূর্তে, সেই দরিদ্রতা নিরূপণ করার জন্য আমাদের কি দরকার, কিভাবে করব, কতখানি করব, আমাদের বাজেটটা কি পরিমাণে হওয়া উচিত, এই সব বিষয়গুলো আসলে ওই পেপার থেকে পাওয়া যায়, এবং সেই অনুযায়ী আমরা প্ল্যান করি। কিরকম প্ল্যান করি দেখেন, বাংলাদেশের দারিদ্র পরিমাপে ব্যবহৃত হয় খাদ্য শক্তি গ্রহণ পদ্ধতি এবং প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি। এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা নেই। তবে দারিদ্র পরিমাপে জনপ্রতি 1805 কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণকে হার্ডকোর পভার্টি বলা হয়। মানে যে আমরা যে দুইটা দারিদ্র পড়ি না, একটা হচ্ছে দারিদ্র আর একটা হচ্ছে চরম দারিদ্র, যে পার্সেন্টেজটা পড়ি এইটা মূলত ডিপেন্ড করে এইটার উপরেই, যে যদি 1805 কিলো ক্যালোরির নিচে যদি জনপ্রতি খাদ্য গ্রহণ করা হয়, তাহলে সেই দারিদ্র্যের হারটাকে বলা হয় চরম দারিদ্র। তো এইটা একটু ইম্পর্টেন্ট, যে চরম দারিদ্র্যের হার আসলে কিভাবে ডিফাইন করা হয়, যখন জনপ্রতি 1805 কিলো ক্যালোরির নিচে কেউ খাদ্য গ্রহণ করে, সেইটাকে বলা হয় চরম দারিদ্র্যের অংশ। এবং এটা বিশ্ব ব্যাংকের মতে এটা কত, এটা মূলত হচ্ছে $1.9, বা বাংলাদেশি টাকা এটাকে $148 বলে। অবশ্য এইটা সরি, এইটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, এই টাকার মানটা একটু চেঞ্জ হবে, কিন্তু আপনারা এইটা অলওয়েজ মনে রাখবেন যে $1.90, এই হিসাবটা মূলত যখন 81 টাকা ছিল তখন এই হিসাবটা করা হয়েছিল। বিশ্ব ব্যাংকের মতে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজ, সেটা হচ্ছে যে চরম দারিদ্র্যের হার মূলত এইভাবে নির্ভর হয় যে যদি তাদের ইনকাম $1.9 চেয়ে কম হয়। আচ্ছা, এখন আমরা একটু কিছু অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের মানে আন্ডারে কিছু দপ্তর এবং সংস্থার নাম দেখব। তো টিসিবি, টিসিবি আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন আশপাশে, মানে এটাকে ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ বলা হয়, টিসিবি। তো এগুলো বেশিরভাগ আপনাদের আশপাশে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ট্রাকে করে হচ্ছে মানুষজনকে কম দামে খাবার দেওয়া হয়, চাল থেকে শুরু করে আহ, তেল, মানে একদম বেসিক যে নিড গুলো, চিনি, ময়দা, আটা, তেল, চাল, সাবান, এই একদম বেসিক নিড গুলো, এগুলো হচ্ছে মূলত এই টিসিবি যে প্রতিষ্ঠানটা আছে তারা দরিদ্র যে গ্রুপটা আছে তাদের কাছে হচ্ছে বিক্রি করে থাকে, এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয় না। তো এটা কেন দরকার হয়, দেখেন, এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে একটা শাখা। এরা মূলত কি করে, যে যখন মানে কি হয় যে বাংলাদেশের সমস্ত প্রোডাক্টের দাম কিন্তু সারা বছর সেম থাকে না, বিভিন্ন সময় কিন্তু দাম ওঠানামা করে। যে সময় দাম কম থাকে তখন তারা যে রিজার্ভ করে, এবং যখন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আসে যে সবাই আসলে সবকিছু কিনতে পারতেছে না,
তখন ওই রিজার্ভ থেকে জনগণের জন্য এই টিসিবি করে কি বিভিন্ন রকমের গাড়ি বের করে, এবং সেই গাড়িগুলোর মাধ্যমে এই সাপোর্ট দেওয়া হয়। এবং শুধু এটা এইভাবে করে এমনও না, অনেক সময় করা হয় কি টিসিবি থেকে হচ্ছে লিজ দেওয়া হয়, যে বড় বড় যেই মুদিখানাগুলো থাকে বা বড় বড় যারা হচ্ছে ডিলার থাকে বিভিন্ন এলাকায়, সেই ডিলার গুলোকে হচ্ছে আম, সরাসরি বলা হয় যে তোমরা যদি একটু কম টাকায় দিতে পারো। যেমন একটা ডিলার যদি ডিলার পয়েন্ট থেকে ধরেন যে বিভিন্ন দোকানে যদি সাপ্লাই করে, ধরেন একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা হয়, সে মানে খুচরা মূল্য 10 টাকা, সে হয়তো সেখানে কি করবে, 5 টাকায় সেল করবে। হ্যাঁ, এবং এই যে মাঝখানের যে হাত বদল হইলো, প্রথমে একটা দোকানদার কিনবে তারপরে আপনি কিনবেন, তো দেখা যাবে যে দোকানদার কিনলো 7 টাকায় আর আপনি কিনবেন হচ্ছে 10 টাকায়। তো এই ডিলার কিন্তু 5 টাকায় সেল করতেছে, তখন এই ডিলারকে হচ্ছে রিকোয়েস্ট করা হয় যে তোমার তো 5 টাকা লাগবে তাই না, তুমি সরাসরি এই প্রোডাক্টটা জনগণের কাছে সেল করো একটু কম দামে। সেক্ষেত্রে হয়তো তারা কি করলো, এই প্রোডাক্টটা হচ্ছে 5 টাকার জায়গায় 6 টাকা করে বা 6 টাকায় হয় সচরাচর, বা 7 টাকায় সেল করলো। এই যে পলিসিটা, এইভাবে অনেক সময় হচ্ছে ইজারা দেওয়া হয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে এগুলো ডিলারদেরকে বেশি দেওয়া হয়। এই যে কাজগুলো করে এদের, এই কাজগুলো করে যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে টিসিবি। তো টিসিবির মেইন মিশনই হচ্ছে যে নির্দিষ্ট কিছু সংখ্যক নিত্য প্রয়োজনীয় পণ্যের আপৎকালীন মজুদ গড়ে তোলা। মানে যখন টালমাটাল অবস্থা থাকবে দেশের, দেখা যাবে যে মানুষজন একদম বেসিক প্রোডাক্ট কেনার মতো ক্ষমতা থাকতেছে না, বা ইনকাম যে পরিমাণে হচ্ছে তার চেয়ে খরচ বেশি হয়ে যাচ্ছে, সেই সময়টাতে যেন সাধারণ জনগণ যারা আছে, যারা অন্তত অন্তত পক্ষে জীবন চলার জন্য যেন সেই বেসিক নিড গুলো যেন পূরণ করতে পারে, সেই সাপোর্টটা দেওয়াই হচ্ছে এই টিসিবির মেইন উদ্দেশ্য। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে পরিকল্পনা কমিশন। এটা প্রথম 1972 সালে হচ্ছে তৈরি করা হয়। এটা সদর দপ্তর হচ্ছে আগারগাঁওতে। এটা চেয়ারম্যান প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী। এটা একটা ফানি জিনিস, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সবকিছুতেই মূলত হচ্ছে কে নিয়োগ দেয়, নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি, কার অনুমতির মাধ্যমে বা পরামর্শের মাধ্যমে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। তো এটা সব জায়গায় থাকবেই, এটা আমাদের জরুরি না। জরুরি এখানে একটা তথ্য, সেটা হচ্ছে যে এটা সদর দপ্তর কোথায়, সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময়ই এই যে প্রোগ্রামটা হয় এখানে উপস্থিত থাকতে পারে না, কারণ প্রধানমন্ত্রী মানে কি, সে যত মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের প্রধান। সুতরাং তার কিন্তু আরো অনেক কাজ থাকে, আবার বাইরের দেশে মিশন থাকে, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। তো এই কারণে একজন ভাইস চেয়ারম্যান রাখা হয়, যার নাম যে হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। তো এই কারণে এই যে প্রোগ্রামগুলো হয় বেশিরভাগ সময় দেখা যায় যে চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী থাকে, আর প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে, মানে যখন প্রধানমন্ত্রী থাকে না তখন এখানে চেয়ারম্যান থাকে হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। আচ্ছা, একনেক। একনেকের আগে এখানে তাহলে আমরা একটু দেখি এনইসি। এনইসি, ন্যাশনাল ইকোনমিক কমিটি। হ্যাঁ, ন্যাশনাল ইকোনমিক কমিটি। আচ্ছা, এখানেই দেখি, এখানে যত দেওয়াই আছে দেখেন, ন্যাশনাল ইকোনমিক কমিটির আবার হচ্ছে খুব প্রাইম একটা গ্রুপ হচ্ছে একনেক বলা হয়, বা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কমিটি। তো এটারও সভাপতি বা চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, বাট তার বিকল্প হিসেবে মূলত এখানে অর্থ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকেন তিনিই হচ্ছে এখানে চেয়ারম্যান থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মূলত হচ্ছে এই অর্থমন্ত্রী যিনি, তিনিই হচ্ছে একনেকের সভাপতি হন। খুব সিভিয়ার কোনো বড় বড় প্রোগ্রাম গুলোতে সচরাচর প্রধানমন্ত্রীকে ইনভলভ হতে দেখা যায়। এছাড়া প্রধানমন্ত্রী সরাসরি খুব বেশি এখানে ইনভলভ হয় না। এখন এখানে আপনাদের জানতে হবে কি, এটা খুব মানে এইখানেই লাগবে ব্যাপারটা এমন না, নিয়ার অ্যাবাউট 50 কোটি টাকা, 50 ক্রোর লিখলাম আমি, 50 কোটি টাকার মতো যদি কোন একটা প্রজেক্টে যদি ফান্ডিং করতে হয়, সেইটা এনইসি করতে পারে। হ্যাঁ, ন্যাশনাল ইকোনমিক যে কমিটি আছে এই কমিটিরই এই ধরনের একটা লিমিটেশন দেওয়া আছে, যে তারা 50 কোটি টাকার যদি কোনো প্রজেক্ট হয় তারা ইজিলি এক্সিকিউট করে ফেলতে পারবে, এটার জন্য প্রধানমন্ত্রীর কোনো সুপারিশ বা প্রধানমন্ত্রীকে ইনভলভ করতে হবে না। হাইয়েস্ট হয়তো ডকুমেন্টেশন পাঠাতে হবে, সেখানে সাইন লাগবে, কিন্তু সেই কমিটিতে বা সেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী থাকাটা জরুরি না। কিন্তু কোনো কারণে যদি কোনো প্রজেক্ট 50 কোটির চেয়ে বেশি হয়ে যায়, যেমন আমাদের যে ধরেন মেট্রো রেল বা মেগা প্রজেক্ট যেগুলো চলতেছিল বা এখনো চলতেছে, এগুলো তো ধরেন যে হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এগুলোর জন্যই মূলত তৈরি করা হয়েছে একনেক বা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই জায়গাতে সবসময় 50 ক্রোর প্লাস যেগুলো বড় বাজেটের প্রোগ্রামগুলো সেগুলো হয়। তো একনেকের সভাটা কখন হয় দেখেন, প্রতি মঙ্গলবারে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে মূলত এই একনেকের সভাটা হয়ে থাকে। আচ্ছা, এনইসি তো আমরা হচ্ছে অলরেডি দেখছি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এবং এটার মূল আহ্বায়ক হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। এবং দেখা যায় যে সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী বেশিরভাগ সময় থাকে, একান্ত প্রয়োজন হলে সেখানে প্রধানমন্ত্রী আসে, এগুলো আমরা already বলে ফেলছি। এখানে যে এক্সট্রা তথ্য আমরা রাখতে হবে,
যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের বৈঠকটা কিন্তু বৃহস্পতিবারে হয় অলওয়েজ। আর এক্সিকিউটিভ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কবে হয়, একনেকের বৈঠক কবে হয়? ধন্যবাদ। এই সোমবার না মঙ্গলবার, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এদের মূল কাজ কি দেখেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটাকে আমরা এডিপি বলি, এডিপি আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রথম কিন্তু আমরা কিন্তু একটা মিস করে গিয়েছি, আপনারা খেয়াল করছেন কিনা। 1973 সাল থেকে মোটামুটি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চলতেছিল, 73 থেকে 78 আমরা প্রথম পাইছি। এরপরে কিন্তু অষ্টম বর্ষবার্ষিক পঞ্চবার্ষিকী পর্যন্ত কিন্তু একটা প্ল্যান ছিল, কিন্তু 25 সাল কিন্তু ক্রস করে ফেললো। মানে আর হয়তো 1 মাসের মতো আছে, আমরা কিন্তু কোনো নবম পরিকল্পনা কিন্তু এখনো পর্যন্ত পাইনি, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটা মানে হয়তো আগামী যেই নির্বাচিত সরকার আসবে তারা হয়তো এটা করবে, এই জন্য এটা তোলা হয়নি। আচ্ছা, বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা এইভাবে আসতে পারে যে বিআইডিএস এর পূর্ণ রূপ কি, এটা ব্যাংকের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এদের মূল কাজই হচ্ছে যে এই যে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে বা বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক ভাবেই বাংলাদেশে কিভাবে উন্নত করা যেতে পারে, সেটা প্রজেক্ট গুলোতে, বিভিন্ন রকমের ইকোনমিক খাতে, বিভিন্ন রকমের সংস্কারমূলক খাতে, এই কাজগুলোর জন্য প্রচুর আসলে স্টাডি করতে হয়, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়। এই এই কাজটাই করে থাকে বিআইডিএস। আমাকে একটু কুইকলি বলেন তো যে বিআইডিএস এর সদর দপ্তরটা কোথায় বা দপ্তরটা কোথায়? রাইট, আগারগাঁওতে। আপনারা বিআইডিএস এর একজন এমপ্লয়ের কথা বলতে পারবেন, আমাদের রেসপেক্টেড টিচার? রাইট, মিজান স্যার কিন্তু বিআইডিএস এ জব করেন। আচ্ছা, বিবিএস, বিবিএস এর পুনরূপ কি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এই যে আমরা যে বিভিন্ন জায়গায়, সরি, বিভিন্ন জায়গায় যে রেফারেন্স ইউজ করি, এই যে অলরেডি কিছুদিন আগে অর্থনৈতিক সমীক্ষা চলে আসলে, অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে কে প্রকাশ করে, মূলত হচ্ছে বিবিএস প্রকাশ করে থাকে। এবং এই যে আপনারা প্রিলি ঠিক যেই মুহূর্তে পাশ করবেন তারপরে শুরু হয়ে যাবে আপনাদের বিবিএস এর ডেটা মুখস্থ করা, কারণ রিটেনে আপনাকে লিখতে হলে বিবিএস আপনাকে অনেক বেশি, বিবিএস এবং বাংলাদেশ ব্যাংকের ডেটা এটা আপনার লাগবেই। তো এই বিবিএস প্রতিষ্ঠা হয় কবে? 1974 সালে। তো সালটা জরুরি না, বাট বিবিএস কি কি দেয় দেখেন, আদমশুমারি, কৃষি শুমারি, শিল্প কারখানা, এরকম বিভিন্ন রকমের শুমারি গুলো পরিচালনা করেই। এর পাশাপাশি ইকোনমিক যে আম, অর্থনৈতিক যে শুমারিটা হয় সেটা হচ্ছে তারাই হচ্ছে প্রচার করে। তো মোটামুটি আমাদের এক টাইপের পড়াশোনা আজকে হইলো। এর পাশাপাশি এগুলো কিন্তু বিশেষের জন্য জরুরি, তার পাশাপাশি আমরা দেখবো কি দেখেন, ডিসিসিআই, তার মানে হচ্ছে দ্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে ঢাকার যে ব্যবসায়ীরা আছে এদের মধ্যে সব থেকে পুরাতন এবং বড় সংগঠন। তার মানে বাংলাদেশ না, সরি, ঢাকার মধ্যে যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এদের সবার একত্রে করে একটা কিন্তু মানে কমিটি আছে, যেটাকে বলা হয় ডিসিসিআই। এবং এই জায়গাতে কিন্তু যত বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু এখানে সরাসরি ইনভলভ। এবং এখানে একটা কমিটি থাকে, সেই কমিটির কিন্তু প্রতি নির্দিষ্ট সময় পর পর হচ্ছে ভোট হয় এবং ভোটের মাধ্যমে আহ সভাপতি নির্বাচিত হয়। তো এই ডিসিসিআই কিন্তু বাংলাদেশে আহ, এই যে প্রোডাক্টের প্রাইসিং কম বেশি কিরকম হবে সেখানে কিন্তু সরাসরি একটা ইনভলভমেন্ট থাকার কিন্তু একটা সুযোগ থাকে। তো ডিসিসিআই এর হচ্ছে এরকম একটা শক্তি থাকে। তো রিহ্যাব, আমরা ডিসিসিআই আরেকটু পড়বো সামনে। রিহ্যাব, রিহ্যাব মানে আপনারা আবার এটা বুঝেন না যে ওই যে মাদকাসক্ত কেন্দ্র বলে সেই রিহ্যাব, কিন্তু এটা আবার না, এটা হচ্ছে রিয়েল স্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা অনেক সময় ভুল হয়ে যায় কারণ আমাদের আশপাশে বিভিন্ন জায়গাতে রিহ্যাব রিহ্যাব সেন্টার এগুলো দিয়ে ভরে গেছে, সব দিকে দেখবেন। রিহ্যাবের পুনরূপ হচ্ছে রিয়েল স্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা মূলত এই যে বেসরকারি যে আবাসন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের একটা একত্রীকরণ, একটা প্রতিষ্ঠান। আর এফবিসিসিআই, এটা মূলত হচ্ছে এই যে আমি যে একটু আগে ডিসিসিআই এর কথা বললাম, এই ডিসিসিআই এর মতো সারা বাংলাদেশেই কিন্তু সব জায়গায় চেম্বার অফ কমার্স আছে। এটা হচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই সিসিআই হচ্ছে সবার জন্যই সেম। এর বাইরে যে ডি, এই ডি তে বোঝায় ঢাকা, এরকম কিন্তু সাভার আছে, গাজীপুর আছে, মানিকগঞ্জ আছে, চিটাগাং আছে, বরিশাল আছে, আপনি যে জেলায় থাকেন সেই জেলারও কিন্তু একটা সিসিআই আছে। এবং এই যে এতগুলো যে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এরা সবাই একত্র করে একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে এফবিসিসিআই, যেটাকে বলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো বুঝতে পারতেছেন, মানে এটা হচ্ছে যে এই যতগুলো সিসিআই আছে তাদের মধ্যে আবার হেড প্রধান হচ্ছে এফবিসিসিআই। তো এই কারণে এদের প্রভাব হচ্ছে বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি। এই মুহূর্তে তেলের দাম কতখানি বাড়বে নাকি কমবে, বা মনে করেন যে ফুড প্রোডাক্টের দাম কমবে নাকি বাড়বে, স্টক গায়েব হয়ে যাবে নাকি স্টক থাকবে, এরকম অনেক বিষয়ে
প্রেশারাইজ ক্রিয়েট করা, প্রাইস কন্ট্রোল করার কাজটা কিন্তু এফবিসিসিআই এর হস্তক্ষেপে অনেক সময় হয়ে থাকে। যেমন সরকারকে বিভিন্ন সময় প্রেশারাইজ করা, ধরেন যে আপনার এই মুহূর্তে কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে যেটা র মেটেরিয়াল বাংলাদেশ থেকে সোর্সিং করা সম্ভব না, আপনাকে বাহির থেকেই সোর্সিং করতে হবে, এটা মাস্ট। সরকার এখন আপনাকে বলতেছে এখন আমার কাছে ডলার নাই, আমার কাছে ডলার নাই, সো আমি তোমাকে এলসি দিতে পারবো না। এখন ডলার যদি সরকার না দেয়, আর যদি ইন্ডাস্ট্রি গুলো যদি বাইরে থেকে যদি র মেটেরিয়াল না আনতে পারে, তাহলে কি হবে? ফ্যাক্টরিতে প্রোডাক্ট কিন্তু উৎপাদন করা সম্ভব হবে না। এখন এক্ষেত্রে এফবিসিসিআই কি করতে পারে? এফবিসিসিআই এর একটা স্ট্র্যাটেজি হচ্ছে, সে তখন বাংলাদেশ সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। কিভাবে করবে? এই যে যেগুলো বেসিক ফুড বা বেসিক যে নিড আছে, বা এই যে যেই র মেটেরিয়ালস এর মাধ্যমে ওই প্রোডাক্ট গুলো তৈরি করা হইতো, ধরেন আমি এখানে র মেটেরিয়াল লিখলাম, এখানে যে ফিনিশ গুড লিখলাম, এই যেই র মেটেরিয়ালের কারণে ফিনিশ গুড তৈরি হচ্ছে না, অলরেডি যে ফিনিশ গুড আছে সেটা তারা হয়তো হল্ট করে দিল বা গায়েব করে দিল বা বললো যে এই মুহূর্তে মার্কেট স্টক আউট, তখন কিন্তু সাধারণ জনগণ কিন্তু অনেক ভুক্তভোগী হবে এবং তারা কিন্তু প্রেশারাইজ করবে, এবং ফাইনালি সরকার কিন্তু বাধ্য হবে যে না ঠিক আছে, যদি আমাদের বাইরে থেকে যদি লোন করেও আনতে হয়, আমরা ডলার নিয়ে এসে আমরা হচ্ছে অন্তত এলসি দেই, প্রোডাকশন প্রসেস হচ্ছে কন্টিনিউ থাকে। তো এফবিসিসিআই হচ্ছে, আমি তো একটা এক্সাম্পল দিলাম, এরকম ক্ষেত্রে অলওয়েজ মানে এই সরকার, আচ্ছা এটা তো একদিকের গল্প করলাম, সেম ভাবে এফবিসিসিআইও যদি কখনো এরকম করে যে তারা মনোপলি বিজনেস কথা চিন্তা করতেছে, যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেখা গেল যে প্রাইসিং অনেক বেশি করে ফেলবে, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ সরকার বা তাদেরকে কিন্তু হচ্ছে ম্যানিপুলেট করার সুযোগ থাকে। কারণ কি, এই যে এলসি যে নিয়ন্ত্রণ, এটা তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়, তো দুই দিকে একটা ভাইস ভার্সা এই কন্ট্রোলিংটা হচ্ছে এফবিসিসিআই এর মাধ্যমে হয়ে থাকে। যেটা কবে প্রতিষ্ঠা হয়েছে? এটা 1973 সালে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, বেসিসের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তাহলে বেসিসের পূর্ণরূপ কি? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। তো এইটা বিগত সরকারের সময় সব থেকে জনপ্রিয় একটা হচ্ছে প্রতিষ্ঠান। এটার মাধ্যমে বাংলাদেশ যে বর্তমানে আমরা দেখলাম যে ডিজিটাল বাংলাদেশ হইলো, তারপরে পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রকল্প তৈরি হইলো, এগুলো সব ক্ষেত্রে বেসিসের একটা বড় অবদান ছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বোর্ড দেখবো, এটা হচ্ছে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। এটা কবে প্রতিষ্ঠা হয় দেখেন? 1972 সালে। তাহলে এনবিআর কবে প্রতিষ্ঠা হয়? 1972 সালে। তো এই বোর্ডের প্রধান নির্বাহীকে, এই বোর্ডের যে নির্বাহী প্রধান, তাকে চেয়ারম্যান হিসেবে ডাকা হয়। চেয়ারম্যানটা হয় কে? এটা হচ্ছে নিয়ম অনুযায়ী এই চেয়ারম্যান হবেন অলওয়েজই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব থাকবেন, সেই সচিবই হচ্ছে পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হবে। তো এই যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এইটা মূলত হচ্ছে কার আন্ডারে পড়ে? দেখেন, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অধীনে চারটা হচ্ছে আলাদা আলাদা বিভাগ আছে, যেমন অর্থ বিভাগ আছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আছে, অর্থ পরিকল্পনা বিভাগ আছে। তার মধ্যে একটা বিভাগ হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সেই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে সচিব হবেন, উনি তার পদাধিকার বলে এই এনবিআর এর চেয়ারম্যান হবেন। তাহলে এনবিআর এর যিনি প্রধান, তার নাম কি? এনবিআর এর প্রধানের মানে পদের নাম হচ্ছে চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান অলওয়েজ কে হবেন? অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি হবেন। তো রিসেন্টলি আপনারা একটা পলিসি শুনছেন কিনা যে এনবিআর কিন্তু দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যে দুই ভাগে ভাগ করার মধ্যে একটা গ্রুপকে দেওয়া হয়েছে যারা মূলত হচ্ছে অডিট করবে, আর একটা গ্রুপ যারা হচ্ছে মূলত রেভিনিউ বা হচ্ছে এই যে ট্যাক্স বা আরো যে যে শুল্ক, কাস্টম ডিউটি, এগুলো হচ্ছে তারা কালেক্ট করবে। তো এতদিন পর্যন্ত কি ছিল, যে এনবিআর হচ্ছে পুরোটা হচ্ছে এই দুটা যে গ্রুপ আছে, দুইটা গ্রুপ পুরোটাই হচ্ছে এনবিআর একক হাতে করতো। একক হাতে করলে কি সমস্যাটা হইতো, যে যে ট্যাক্স তোলে সেই আবার প্ল্যানও করে দেয়। এতে করে কি হয়, ধরেন যে আপনার লজিক্যালি আপনার আসলে 2 টাকা ট্যাক্স দেওয়া উচিত ছিল, কিন্তু এনবিআর যদি মনে করে আপনার কাছ থেকে 10 টাকা নেবে, তারা সেটা পারতো। ভ্যালিডিটির ব্যবস্থাটা ছিল না, যার ফলে অনেক সময় হয়রানির স্কোপও দেখা যেত। এখন এই কারণে এনবিআর এই ধরনের একটা সংস্কার আনার ব্যবস্থা করা হয়েছিল, যে একটা গ্রুপ থাকবে অডিট, একটা গ্রুপ থাকবে যারা হচ্ছে কালেক্ট করবে। তো এই যে কালেক্ট করার সময় কেউ যদি উল্টাপাল্টা এই কাজগুলো করে, যে 2 টাকা জায়গায় 10 টাকা নিল বা 2 টাকা জায়গায় 20 টাকা নিল, এটা যেন করতে না পারে তার জন্য একটা গ্রুপ থাকবে আলাদা, সেটা হচ্ছে অডিট। এই অডিটররা অডিট করে এটা আবার সেটাকে মানে জাস্টিফাইড করবে। যদিও দুই গ্রুপের মধ্যে বিশাল গন্ডগোল হয়ে এখন এটা কিন্তু হোল্ড হয়ে আছে, এটা পরে আর কাজ হয় নাই। আচ্ছা, এই ডেট গুলো একটু লাগবে। হ্যাঁ, সো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এই ডেট গুলো খুবই জরুরি। জাতীয় কর দিবস, জাতীয় কর দিবস কবে? 30শে অক্টোবর। তাহলে কর দিবস একটা, আবার আয়কর দিবস একটা কেন হইলো? যত রকমের কর আছে সবগুলোকে একত্রে জাতীয় কর দিবস বলা হয়। তো জাতীয় কর দিবস হচ্ছে 30শে অক্টোবর। আর জাতীয় আয়কর দিবস, মানে আপনি এটা ইংলিশে মনে রাখতে পারলে সব থেকে ভালো হয়, যে ইনকাম ট্যাক্স ডে। এটা কবে? এটা হচ্ছে 30শে নভেম্বর। আর ভ্যাট ডে বলা হয় হচ্ছে 10 ডিসেম্বরকে।
আচ্ছা, টিন টিন নাম্বার হচ্ছে এই টিনের পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। যে নিচে লেখা আছে দেখেন, টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, আর ইতে হচ্ছে ইলেকট্রনিক। সো ই টিন মানে হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইটা হচ্ছে কয় ডিজিটের হয়, এটা কিন্তু ব্যাংকের পরীক্ষায় অনেক আসে যে ইটিনের কয় ডিজিট হয়। এটা হচ্ছে 12 ডিজিটের একটা সংখ্যা। এবং আপনারা যে এই যে পড়াশোনা করতেছেন, নিশ্চয়ই এটা জব পাবেন ইনশাল্লাহ। আপনি জব করেন, বিজনেস করেন, যেটাই করেন, আপনার কিন্তু টিন মাস্ট। এবং আমি শিওর অনেকের অলরেডি কিন্তু টিন আছে। ধরেন একটা জমি কিনতে যাবেন অথবা একটা ব্যাংক থেকে লোন নিবেন, আপনি যেটাই করতে যান না কেন আপনার টিন কিন্তু লাগবেই। এবং এটা অনলাইনেই করে ফেলা যায়, এটার জন্য কোনো হ্যাসেল নাই, আপনি ঘরে বসে এখনই চাইলে করে ফেলতে পারবেন। এবং এই টিনের মাধ্যমে বাংলাদেশ সরকার এই মুহূর্তে প্রায় 31 ধরনের কাজের জন্য মাস্ট করে দিয়েছে। মানে আপনি যদি সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপনার একটা টিন থাকতে হবে। তো এটা চালু হয় কবে থেকে দেখেন, 2013 সাল থেকে। তাহলে আসতে পারে যে এই টিন চালু হয় কবে থেকে, 2013 সাল থেকে। টিনের সংখ্যা কয়টা? 12 ডিজিটের সংখ্যা হয়। এবং এর পূর্ণরূপ কি? ইটিন বলতে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, সেম ভাবে বিন নাম্বার একটা থাকে যেটাকে বলা হয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এইটা কি? যেটা হচ্ছে টিন নাম্বার, এটা সবার জন্য বাধ্যতামূলক। মানে আমার জন্য আমি চাকরি করি, আমার জন্য লাগবে, যে ব্যবসা করে তার জন্য লাগবে, যে ঘরে বসে থাকে হোম মেকার তার জন্য লাগবে, যে কৃষি কাজ করে তার জন্যও লাগবে, সবার জন্যই টিন লাগবে। বিন নাম্বারটা শুধুমাত্র যারা বিজনেস করে, সেটা একটা মুদিখানা হতে পারে, একটা বড় গ্রোসারি হতে পারে, বা হচ্ছে ধরেন একটা ই কমার্স হতে পারে, শপিং মল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু যদি কেউ বিজনেস করে থাকে তার জন্য বিন নাম্বারটা লাগবে। এবং বিন নাম্বার সচরাচর 13 ডিজিটের হয়। তো এটাকে বাংলায় বলে কি দেখেন, 13 ডিজিটের মূসক নিবন্ধন নাম্বার। তো এইভাবে তো আর আসবে না, পরীক্ষায় আসলে এটাই আসবে যে বিন এর পূর্ণরূপ কি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বা হচ্ছে বিন নাম্বার। আর ই বিন মানে স্বাভাবিক, ইতে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, এই যে আমরা যে একটু আগে বলে আসলাম যে দুইটা ভাগে ভাগ করার কথা বলেছিলাম, তো দেখেন অলরেডি এখন কিভাবে কাজটা করে দেখেন। সিজিএ বলা হয় এটাকে সংক্ষেপে, যে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। এই সিজিএ মূলত কি কাজ করে থাকে? এই যে আপনারা যে জব পাবেন, আপনাদেরকে যে বেতন দেওয়া হবে, এই সরকারি যত কর্মচারী বা যারা যারা আছে, এই সমস্ত বেতন ভাতা থেকে শুরু করে আপনাদের যে পেনশন, তারপরে হচ্ছে বিভিন্ন সময়ে যে ছুটি ছাটা কাটালে যে আপনারা যে এক্সট্রা টাকা পাবেন, তারপরে হচ্ছে বোনাস দেওয়া হয়, এই সব কিছুই হচ্ছে মূলত এই সিজিএ থেকেই আসে। আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে আপনি যখন চাকরি করবেন, এই টাকাটা মূলত পাঠাবে কে? সিজিএ। আপনি প্রতি মাসে, বিশেষ করে এটা দেখা যায় যে 22 থেকে 25 তারিখের মধ্যে, আপনি কতদিন আসলে জয়েনিং এ ছিলেন, আপনার কোনো ইস্যু ছিল কিনা, এই ধরনের একটা ডেটা আপনার প্রতিষ্ঠান থেকে এই সিজিএ তে পাঠানো হয়। তখন সিজিএ এটা চেক টেক করে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে টাকা পাঠায় দেয়, যে এটা আবার আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, যেটাকে বলা হয় আইবাস, আইবাস সিস্টেম। হ্যাঁ, যার ফলে আগে কিন্তু কি কি হতো বলেন তো, সরাসরি দেখা যেত যে সোনালী ব্যাংকে গিয়ে টাকা তুলে আনতে হতো। এখন ওই হ্যাসেলটা থেকে বাংলাদেশ বের হয়ে আসছে, এখন বাংলাদেশ স্মার্ট হয়ে গেছে। এখন সরাসরি আইবাসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যায়। আচ্ছা, আর কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ, এইটা কি? এটা হচ্ছে এই যে সিজি এর যে কাজ যারা করতেছে, তাদের আবার অডিট করার প্রয়োজন হয় যে আদৌ কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। তো এই কারণে এই প্রতিষ্ঠানটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ স্বাধীন। তারা এই যে বাংলাদেশের যত অর্থ বিভাগ আছে এবং অন্যান্য যত বিভাগ আছে, যে জায়গাতে মানে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশ সরকারের কাছ থেকে টাকা নিয়ে খরচ করে, সমস্ত প্রতিষ্ঠানকে তারা অডিট করে। তাহলে কি কি প্রতিষ্ঠান হতে পারে? সব, জাতীয় সংসদের সচিবালয়, প্রধানমন্ত্রী সচিবালয়, আপনার আমাদের যে পিএসসি আছে, পিএসসি সচিবালয়, ইনফ্যাক্ট এই যে ধরেন বিডাব্লিউডি, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, যতগুলো মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো বিভাগ আছে, সেই বিভাগগুলোকে যতগুলো শাখা আছে, যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো স্কুল আছে, সবকিছু মূলত এই কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের এগেনস্টেই থাকে। তারাই ভেঙে ভেঙে, যদিও এদের মেইনলি তারা হচ্ছে বিভাগীয় পর্যায়ে কাজ করে, তারও আন্ডারে সাব গ্রুপে দেখা যায় জেলা, মানে জেলাতেও হচ্ছে কিছু আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকে, কিন্তু মেইনলি তারা হচ্ছে বিভাগীয় পর্যায়ে কাজ করে। এবং এই কারণে আপনারা দেখবেন যে অনেকেই এইটাকে, বিশেষ করে মেয়েরা দেখবেন যে এই কি যেন বলে, অ্যাডমিন এবং পুলিশের পরেই থার্ড চয়েস দিয়ে দেয় হচ্ছে এইটা। হ্যাঁ, কম্ট্রোলার এবং অডিটর জেনারেল বাংলাদেশ। কারণ এখানে আপনাদের যদি এইটা যদি আপনারা যদি আপনাদের চুজ লিস্টে রাখেন,
তাহলে কি হবে যে আপনার এটা আপনি মোটামুটি শিওর যে আপনার পোস্টিং প্রথমেই বিভাগে হবে, যেটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ইম্পসিবল ব্যাপার। আপনাকে অবশ্যই মানে ন্যূনতম জেলা সেক্টে যাইতেই হবে, আমি গ্রামের কথা বলতেছি না, বাট জেলা পর্যন্ত আপনাকে যাইতেই হবে। একমাত্র এই কন্ট্রোলার এবং অডিটর জেনারেল এটা সরাসরি নিয়োগ হয় হচ্ছে বিভাগীয় পর্যায়ে। আচ্ছা, তো তার মানে বুঝতে পারতেছেন যে সরকারের যত রকমের যে জায়গায় সরকার ফান্ডিং করে সেই সমস্ত জায়গা হচ্ছে এই সিজিএ এরা, সরি, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হচ্ছে অডিট করে থাকেন। তো দেখেন প্রধানমন্ত্রীর সচিবালয় নিয়ন্ত্রণ করে কি কি, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণ করে, বিনিয়োগ বোর্ড নিয়ন্ত্রণ করে, দুর্নীতি দমন কমিশন এবং এনজিও এবং মন্ত্রিপরিষদ বিভাগকে নিয়ন্ত্রণ করে। এটা কি লাগবে? এই স্লাইডটা জরুরি না, দরকার নেই। আচ্ছা, কোন সংস্থা কে নিয়ন্ত্রণ করে? জাতীয় রাজস্ব বা জাতীয় বীমা যে কর্পোরেশন, এটা মূলত নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। তো এটা সহজে বোঝার উপায় হচ্ছে দেখেন, রাজস্ব মানে কি টাকা, বীমা মানে কি টাকা, টাকার ইনভলভমেন্ট থাকবে বলতেই এটা হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরের একটা অংশ হবে। আর দেখেন ট্যারিফ কমিশন, ট্যারিফ কমিশন মানে কি? ট্যারিফ মানে শুল্ক, শুল্কর সাথে সরাসরি কি যুক্ত? শুল্ক মানে সেখানে বাণিজ্যের কথা আসবে, তার মানে ট্যারিফ কমিশন কার আন্ডারে হবে? বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে হবে। এটা খুবই একটু ইন্টারেস্টিং ব্যাপার যে স্পার্সও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। কারণ আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় বা অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে তারা আসলে অতখানি স্ট্রং না বা এগুলোর মেইনটেইন করতে পারবে না, কারণ স্পার্সোর আন্ডারে যে প্রযুক্তিগুলো ইউজ করা হয় এগুলো অনেক বেশি সিকিউর হয়। এই কারণে এটা মূলত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে রাখা হয়েছে। এটা একটা এক্সেপশনাল কেস, এই জন্য অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে স্পারসো এইটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। তো পরিকল্পনা কমিশন কি কি নিয়ন্ত্রণ করে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ন্ত্রণ করে, এবং এই যে এর আগে যে একটা দারিদ্র নিরসন কৌশল পদ্ধতি রেখেছিলাম যে পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, পিআরএসপি, এই দুটা মূলত পরিকল্পনা কমিশন নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে এসইসি, এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ অফ কমিশন। সেখানে লিখে দিই, এই ডাবল এম হবে নাকি? আচ্ছা, হতে পারে, ভুলে গেছি। যে পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে হচ্ছে এটা, আছে একবার দেখছি, এটা দেখার কিছু নাই। আচ্ছা, কি দেখে আসলাম কুইকলি একবার একটু রিক্যাপ করে আসি। আমরা প্রথমে দেখছি এলডিসি, এলডিসি কার্যক্রম শুরু হয় 1971 সাল থেকে। বাংলাদেশ 1975 সালে জয়েন করে এবং 2018 সালে ফাইনালি আমরা হচ্ছে এলডিসি থেকে, আমার এলডিসির যে সূচকগুলো ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং আমরা অ্যাপ্লাই করি, এবং ফাইনালি বলা হয় 2026 সালে আমরা এলডিসি থেকে বের হয়ে আসব। এবং এলডিসি থেকে বের হয়ে আসলে আমাদের যে জিএসপি যে সুবিধাটা ছিল ইউর সাথে, সেই সুবিধাটা আমরা পাবো না আর এটা। এবং কিন্তু কতদিন পর্যন্ত থাকবে? এটা 2029 সাল পর্যন্ত থাকবে। এবং এরপরে দেখেন 2031 সালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয় দেশ হবে, এটা দরকার নাই। এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড তিনটা, একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা জিএনআই, মানব উন্নয়ন সূচক বা হচ্ছে এইচএআই, একটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা বা ইভিআই। তো এটা সূচকগুলো কি কি দেখেন, জিএনআই থাকতে হবে মিনিমাম 1222, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আছে 2820, ডাবলের চেয়েও বেশি। হিউম্যান ইন্ডেক্স থাকতে হবে মিনিমাম 66, বাংলাদেশের এই মুহূর্তে আছে 77। অর্থনৈতিক ভঙ্গুরতা থাকতে পারে সর্বোচ্চ 32, যেখানে বাংলাদেশ আছে এটা বলা হয়নি না। এটা আমার 24 সালেরটা মনে আছে, বাংলাদেশ এই মুহূর্তে 21 পয়েন্ট সামথিং পার্সেন্টেজে আছে। 25 সালের ডেটা আমার কাছে এই মুহূর্তে জানা নেই। তো তার মানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে, যে 32 হচ্ছে সর্বোচ্চ হতে পারবে, সেখানে বাংলাদেশ 21, তার মানে অনেক সেফ জোনে আছে বাংলাদেশ। দারিদ্র নিরসন কৌশলপত্র হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, এটা মূলত বাংলাদেশ বা যে কোনো একটা দেশের উন্নয়নের জন্য যে স্টেপ গুলো নিতে হয় এবং তার জন্য কি ধরনের ফান্ডিং লাগে তার জন্য মূলত এই পেপারটা তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার। তারপরে সামাজিক নিরাপত্তা, এটা সোশ্যাল সিকিউরিটি পিআরএস এর মাধ্যমে এটা নেওয়া হয় মূলত। এছাড়া হচ্ছে টিসিবি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনার মন্ত্রণালয়, এটা হচ্ছে চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে সভাপতি হিসেবে থাকেন বা তার অনুপস্থিতিতে সহসভাপতি হিসেবে থাকেন হচ্ছে অর্থমন্ত্রী। এবং এইটা সদর আমরা কি দেখছি যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল সর্বোচ্চ 50 কোটি টাকার প্রজেক্ট নিয়ন্ত্রণ করতে পারে, এর বেশি হলে একনেককে ডাকতে হয় এবং একনেকের সভা প্রতি সপ্তাহের মঙ্গলবারে হয়। আর এনইসির প্রতি সপ্তাহের প্রোগ্রামটা হয় বৃহস্পতিবারে। এইটুকুই আমরা দেখছি। এরপরে বিআইডিএস দেখলাম, যেটা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বিবিএস বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স, এটা প্রতিষ্ঠা হয়, এটা অনেক সময় এই সালটা পরীক্ষায় আসে যে বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স, এটা 1974 সালে প্রতিষ্ঠা হয়। ডিসিসিআই এর পূর্ণরূপ কি? ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। রিহ্যাবের পূর্ণরূপ কি? রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এফবিসিসিআই পূর্ণরূপ কি? এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বেসিস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ, এটা আসবে না, এটা এই মুহূর্তে দরকার নাই।
এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, এটা 1972 সালে প্রতিষ্ঠা হয়। এটার বোর্ডের চেয়ারম্যান হচ্ছে বোর্ডের প্রধান হচ্ছে চেয়ারম্যান, এবং এটা সচরাচর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি মূলত এখানকার চেয়ারম্যান হন। জাতীয় কর দিবস হচ্ছে 30শে অক্টোবর, এবং জাতীয় আয়কর দিবস 30শে নভেম্বর। আপনাদের যাদের অলরেডি টিন খোলা আছে, যদি টাকা দেওয়ার মতো আপনার, যেহেতু আপনাদের জব হয়নি সো আপনাদের কোনো ট্যাক্স আসবে না, বাট তারপরেও ট্যাক্স রিটার্ন কিন্তু আপনাদের দেওয়াটা খুব জরুরি। কারণ হচ্ছে এই 30 তারিখের মধ্যে, এই যে আজকে অলরেডি কত, 27 তারিখ মনে হয়, হ্যাঁ, 30 তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই ফাইলটা জমা দিতে হবে। জিরো ট্যাক্স রিটার্ন হবে আপনাদের জন্য, বা এটা দিতে হবে, না হলে কিন্তু ইস্যু হতে পারে। বর্তমানে যিনি দায়িত্বে আছেন বা যে গ্রুপটা, তারা কিন্তু আম, বলতেছে, আপনারা লিয়াম নিসনের নাম শুনছেন? আপনারা কি হলিউডের মুভি দেখেন? লিয়াম নিসনের একটা ডায়লগ আছে না, ওই যে ফোনে বলে যে, আই ডোন্ট নো হু ইউ আর, বাট আই ক্যান অ্যাসিওর ইউ আই উইল ফাইন্ড ইউ অ্যান্ড আই উইল কিল ইউ। তো অনেকটা হচ্ছে এই মুহূর্তে ইকোনমিক, এই এনবিআর হচ্ছে এই সিস্টেমে চলে গেছে যে আপনি যেই হন না কেন, সে কিন্তু আপনাকে খুঁজে বের করবে, এবং আপনি যে এই যে ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন যে দেননি, তার জন্য আপনার এগেনস্টে কিন্তু কেস করবে। এবং এটাও বলছে এটা করতে তাদের 7 দিনও সময় লাগবে না। তো মানে বুঝতে পারতেছেন, এটা একটু সিভিয়ার বিষয়। আর ভ্যাট দিবস এটা অত বেশি জরুরি না, 10 ডিসেম্বর, বাট এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার সচরাচর 12 ডিজিটের হয়, এবং ই 3 এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স। এটা অনেকে ভুল করে কিন্তু, ট্যাক্স পেয়ার্স, হ্যাঁ এখানে এস আছে কিন্তু, অ্যাপোস্ট্রফি এস দিয়ে আবার এস। আইডেন্টিফিকেশন নাম্বার, এটা চালু হয় 2013 সাল থেকে। আর বিআইএন এর হচ্ছে পূর্ণরূপ হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে 13 ডিজিটের নাম্বার। সিজিএ দেখলাম, সিজিএ মূলত হচ্ছে এই যে সরকারি যারা জব করে তাদেরকে হচ্ছে বেতন দেয়, পেনশন দেয়, আর অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি, সেগুলো তারা হচ্ছে প্রোভাইড করে থাকে। আর কম্ট্রোলার এবং অডিটর জেনারেল, এটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় বলা হয় মূলত। এরা হচ্ছে অডিট করে যে এই যে সরকার যে টাকাটা বিভিন্ন ফান্ডে দিচ্ছে, সেই টাকাটা আদৌ ঠিক মতো কাজ হচ্ছে কিনা, প্রজেক্টে সেটা ঠিক মতো কাজে লাগাতে পারতেছে কিনা, এইটার একটা হচ্ছে তারা ডকুমেন্টেশন করে, এবং সেটা সরকারকে আবার জমা দেয়। এই স্লাইডটা দরকার নাই। আর আমরা দেখলাম যে জাতীয় রাজস্ব আয় বা বীমা হচ্ছে অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, ট্যারিফ কমিশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, এটা দরকার নাই। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এসইসি। এই তো। এখন আমরা পড়বো ব্যাংক সিস্টেম অনুযায়ী। এখন আপনারা যদি এমন কেউ থাকেন যে আপনাদের ব্যাংক নিয়ে জিরো ইন্টারেস্ট এবং ব্যাংকে আপনারা ঢুকবেনও না, তাও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই সেশনটা করেন। কারণ আপনার ব্যাংকে জব না করেন, কিন্তু ব্যাংকে তো আপনাকে অ্যাকাউন্ট খুলতেই হবে ফর শিওর। আর ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, ব্যাংক পলিসি আপনাকে জানতে হবে। ব্যাংক পলিসি যদি আপনি ঠিকমতো না জানেন, আপনি ব্যাংক থেকে ফ্যাসিলিটিস নিতে পারবেন না। সো এই কারণে আপনার একটু এই তথ্যগুলো নিজের জন্য একটু জেনে রাখা দরকার। তো চলুন আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কবে? মুঘল আমলে। জাস্ট এটা একটা প্রিলি টাইপের প্রশ্ন, যে বাংলাদেশে প্রথম বা উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কবে? মুঘল আমলে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তো এটা এর আগে কি নাম ছিল? এটার নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তো খেয়াল করে দেখেন টাইমটা, তাহলে বুঝতে পারবেন এটা কবে প্রতিষ্ঠা হয়। 1971 সালের 16 ডিসেম্বর। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান যতদিন পর্যন্ত পাকিস্তান ছিল, ব্যাংকও তাই ছিল, এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামেই ছিল। ঠিক যেই মুহূর্তে পাকিস্তান আত্মসমর্পণ করে, ওই মুহূর্ত থেকেই এই ব্যাংকের নাম হয়ে যায় বাংলাদেশ ব্যাংক। আশা করি বুঝতে পারছেন। নো চেঞ্জ, কোনো গ্রুপ গভর্নিং বডি কোনো কিছুতে খুব একটা চেঞ্জ আসেনি, সবকিছু সেম, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার নিজেরও এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি যে পাকিস্তান যখন আমাদের দেশ থেকে পালিয়ে যায় বা চলে যায়, এই স্টেট ব্যাংক অফ পাকিস্তানে কত টাকা রেখে গেছিল বলেন তো? বাংলাদেশ ব্যাংকের ভল্টে কত টাকা রেখে গেছিল? হাই হাই, 678 কোটি! কি বলেন? তাহলে তোমরা বড় লোক হয়ে যাইতাম। না, বিষয়টা জিরো না। সরি টু সে, আমারও না এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট খুবই ফানি একটা, খুব 608টা, না না না, মানে খুবই সামান্য কিছু টাকা। আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি হচ্ছে মনে হয়, আমি আমি মনে পড়তেছে না আমার, সরি। এবং আপনি একটা সার্চ দিলেই পাবেন গুগলে, খুবই এটা একটা হচ্ছে 30,000 টাকা অচল হয়ে যায়। আচ্ছা, বিসিএস এর পার্ট মোটামুটি বলছে, তো এখান থেকে যদি বিসিএস জন্য লাগে আমি বলে দেবো, সমস্যা নেই। ওকে, এটা খুব জরুরি বিষয় না, এটা জাস্ট মানে জানার জন্য আমি করছিলাম। ওকে, এটা সদর দপ্তর কোথায়? মতিঝিলে। এবং একটা সময় মতিঝিলের সব থেকে বড় বিল্ডিং কিন্তু এটাই ছিল। পরবর্তীতে সেনা, সেনা কি যেন বিল্ডিংটার নাম, সেনা, সরি ভুলে গেছি। ওই বিল্ডিংটা হওয়ার পরে এখন বাংলাদেশ ব্যাংক একটু আরো ছোট হয়ে গেছে। তো কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কি দেখেন, মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। আচ্ছা, মুদ্রার মান নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে করে, তাহলে
আমাকে একটু কুইকলি জানান তো যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করতেছে, সারা পৃথিবীতে মুদ্রার মান নিয়ন্ত্রণ করে কে? আরে বুঝে গেছে প্রশ্ন, একজন অলরেডি বলে ফেলছে, দেখেন গুড। পুরো পৃথিবীতে মুদ্রার মান নিয়ন্ত্রণ করে মূলত আইএমএফ, তারা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আমরা ওই সিস্টেমে এখন যাব না। আর বাংলাদেশে এই কাজটা করে থাকে বাংলাদেশ ব্যাংক। ওকে। আর বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সেক্টর হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ হ্যাঁ, সেনা কল্যাণ ভবন, রাইট, আমার মনে পড়তেছিল না। বাংলাদেশ ব্যাংকের সেক্টর নিয়ন্ত্রণ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, বাংলাদেশের টাকার জাদুঘর, এই টাকার জাদুঘরটা হচ্ছে মিরপুরে। এটা হয়তো আপনারা অনেকেই দেখছেন। এটা একদমই যে মিরপুর যে মাঠটা আছে, মানে আমাদের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের অপোজিটেই হচ্ছে এই জাদুঘরটা। আর বর্তমানে যিনি হচ্ছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের, তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। ইনি হচ্ছে বাংলাদেশের 13তম গভর্নর। আহ, আসলে এই ধরনের নেগেটিভ কথা আমাদের বলা উচিত না, তারপরে আপনাদেরকে দুই একটা লাইন একটু জানিয়ে রাখি। 12তম গভর্নরের নাম, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস, 12তম গভর্নরের নাম বলেন তো। বাংলাদেশ ব্যাংকের 12তম গভর্নরের নাম বলেন। 13তম গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। 12তম গভর্নর কে ছিলেন? রাইট, আব্দুর রউফ। আচ্ছা, দু একজন পারছেন না, আতিউর রহমান তারও আগে ছিলেন। আর আমি নিচ্ছি না, সরি। কেন আমি বলতেছি, জাস্ট আমি 1 মিনিট এখানে আপনাদের একটু তথ্যগুলো জানিয়ে রাখি। এই যে গত কয়েক বছরে, মানে বিগত সরকার তো 8 সাল থেকে ক্ষমতায় ছিল, কিন্তু সব থেকে বড় কেলেঙ্কারি গুলো কি 8 সালে হয়েছে, 14 সালে হয়েছে? না, 18-র পরবর্তীতেই কেলেঙ্কারি গুলো সব থেকে বেশি, প্রচুর পরিমাণ টাকা বাইরে পাচার হয়েছে। এই যে বিষয়গুলো, এই সময়ে সব থেকে বেশি যে মানুষটা চাইলেই এগুলো অনেক বেশি শক্ত হাতে কন্ট্রোল করতে পারতেন, তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হ্যাঁ, এবং উনি ছিলেন আব্দুর রউফ তালুকদার, কিন্তু তিনি এসব করতে পারেন নাই। বিভিন্ন হয়তো পলিটিক্যাল আসপেক্টেই পারেন নাই, তার উপরে প্রেশার ছিল, বাট হোয়াট এভার, তিনি কিন্তু পারেন নাই। এবং তার ফলে এখন আমরা কিন্তু সবাই সাফারার এই বিষয়টার জন্য। তো আমরা ভাবছিলাম যে পরবর্তীতে 13তম একজন গভর্নর আসছেন, নতুন স্বাধীন বাংলাদেশে তাকে আমরা পেলাম, তিনি হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন। তিনি কিন্তু এখনো দায়িত্বে আছেন। আমি এই জন্যই জিনিসটাকে আরো আপনাদেরকে তুলে ধরতেছি। বাট আমরা সেই, মানে একই বলে না যে আহ, পুরাতন মদ হচ্ছে নতুন বোতলে হচ্ছে বাজারজাত করে, এই ঘটনাটাই আমরা কিন্তু ইনার ক্ষেত্রেও দেখতেছি। ইনি আসার পরে পাঁচটা ব্যাংক হচ্ছে গায়েব করে দিয়ে সেটাকে একত্রীকরণ করে একটা গ্লোবাল ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক করতেছে। 5টা ব্যাংক, এতগুলো মানুষ, প্রায় কয়েক লাখ মানুষ, কয়েক হাজার বা লাখ কোটি টাকা, এখনো পর্যন্ত কোনো কেউ কিছু বলতে পারতেছে না যে এই টাকাটা কিভাবে কি হবে। মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। এই পুরো ডিসিশনটা উনি একা হাতে নিচ্ছেন, কারো কথা এই মুহূর্তে। অবশ্য একটা প্রেস ব্রিফিং 2 দিন আগে দিয়েছেন, যেটা নিয়ে আর তারা একটা প্ল্যান করতেছেন যে যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরকে কিভাবে টাকা পরিশোধ করা হবে, একটা টাইম ফ্রেম দেওয়া হবে, বাট মনে হয় না কিছু আদৌ হবে। তো আমরা ভেবেছিলাম যে স্বাধীন দেশে হয়তো এগুলো একটু একটু চেঞ্জ আসবে। গত 1.5 বছরে আমরা শুধু নিউজে দেখতেছি যে হিউজ অ্যামাউন্টের ফরেন রিজার্ভ দেশে ঢুকতেছে, পড়তেছেন না আপনারা? প্রচুর পরিমাণে। অক্টোবরকে বিট করলো নভেম্বর, সেপ্টেম্বরকে বিট করলো অক্টোবর। বাইরের দেশ থেকে প্রচুর ফরেন রিজার্ভ আমাদের দেশে ঢুকতেছে, কিন্তু যাচ্ছে কই ভাই? টোটাল রিজার্ভ করার পরে ডেভেলপমেন্টের জায়গা ফাঁকা কেন? সেটা তো খুঁজে পাচ্ছি না কোথাও। উল্টা দেখতেছি ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু কিছু ব্যাংক ফল্ট হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি বেড়েই যাচ্ছে। তো এই জায়গায় বিশাল বড় বড় কিছু স্ক্যাম চলতেছে। আশা করা যায় যে যেই দলই ক্ষমতা আসুক না কেন, নির্বাচিত সরকার আসার পরে এই জিনিসগুলো শক্ত হাতে একটু ডিল করবে এবং কন্ট্রোল করবে, এটা আমাদের একটা ভরসা। তো এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর, যিনি খুব ভালো ভালো কথা বলেন। এই গভর্নরের পদের মেয়াদ হচ্ছে 4 বছর। ব্যাংক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ANM হামিদুল্লাহ। এটা বাংলায় আনমও লিখছে, but উনি সবসময় ANM লিখতেন, ANM হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের শাখা মোট 10টি, মানে কেন্দ্রীয় শাখা যেমন ঢাকাতে, যেটা এর আশেপাশে আঞ্চলিক কিছু শাখা আছে, যেমন রাজশাহীতে, বগুড়াতে, চট্টগ্রামে, বরিশালে, এরকম কিছু আঞ্চলিক শাখা হচ্ছে 10টি। আর বাংলাদেশে IMF এর যে কার্যালয় ছিল সেটা মূলত বাংলাদেশ ব্যাংকের 15 তলা ছিল, এটা জরুরি না। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক ছিলেন অধ্যাপিকা হান্নানা বেগম। এটা একটু আপনারা পড়তে পারেন, আসার সম্ভাবনা নাই। গ্রিন ব্যাংকিং, এটা যদিও আপনারা জানেন যে এই পলিসিটা নেওয়া হয়েছে মূলত কপ থেকে। কপ এই পলিসিটা প্রথম বের করে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই গ্রিন ব্যাংকিংটা চালু করে ফেলছেন। তো গ্রিন ব্যাংকিং জিনিসটা আসলে কি? গ্রিন ব্যাংকিং হচ্ছে সেই সেক্টরেই হচ্ছে ইনভেস্ট করা যারা গ্রিনকে ক্ষতি না করে ইন্ডাস্ট্রিয়ালাইজ করবে। কিরকম? ধরেন যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, কিন্তু আপনার প্রোডাক্ট তৈরি করার পলিসিটা এমন যে আপনি পরিবেশের ক্ষতি করবেন না এবং সবুজের ব্যাপারে সচেতন থাকবেন, গ্রিনারি রাখবেন। তাহলে বাংলাদেশ ব্যাংক সহজে আপনাকে, বাংলাদেশ ব্যাংক তো সরাসরি লোন দেয় না, কিন্তু বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যাপ্রিসিয়েট করে। ধরেন যে কোন ব্যাংকের কথা বলবো? ধরেন ধরেন জনতা ব্যাংক।
জনতা ব্যাংক থেকে আপনি 500 কোটি টাকা নিতে চাচ্ছেন। আর আপনি যদি এমন একটা প্রজেক্টের জন্য নেন যে যেই প্রজেক্ট বাংলাদেশে গ্রিনারি বরং আরো উল্টা বাড়াবে, এক্ষেত্রে এত টাকা তো জনতা ব্যাংকের দেওয়ার ক্ষমতা নাই। তারা কি করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পরামর্শ নেবে বা সুপারিশ নেবে? এবং যদি এই প্রজেক্টটা আসলে গ্রিন ব্যাংকিং পলিসির অনুযায়ী হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। এবং এমনও ঘটনা দেখা যায় গ্রিন ব্যাংকিং এর মাধ্যমে, নর্মালি যদি মানে লোনের হার যদি 9% হয়, দেখা গেল যে গ্রিন ব্যাংকিং পলিসির কারণে হয়তো তাকে 8% বা 7.5% এই সুদে ঋণ দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে গ্রিন ব্যাংকিং এর সুবিধা। দেখা যায় যে লেখা থাকে গ্রিন ব্যাংকিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে দেশ ও জাতি পরিবেশগত ভাবে সুবিধা পায়। মানে এইটার ফলে কি হবে, বিদ্যুৎ, পানি, কাগজের খরচ এগুলো কমাতে পারবে এমন প্রতিষ্ঠান বা কারখানায় সবুজ শিল্প হিসেবে বিবেচিত হয়ে থাকে। আচ্ছা, আমরা একটা ব্যাংকের ভেতরের দিকে যাই। তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক কোনগুলো? এই যে ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকের অধীনে যতগুলো ব্যাংক আছে এগুলো সবগুলোকেই মূলত হচ্ছে তফসিলি ব্যাংক বলা হয়। তো বাংলাদেশে মোট তফসিলি ব্যাংক কয়টা? বাংলাদেশে মোট তফসিলি ব্যাংক হচ্ছে 61টি। বাংলাদেশে মোট তফসিলি ব্যাংক কয়টা? 61টি। আর অতফসিলি ব্যাংক বা হচ্ছে ও তালিকাভুক্ত ব্যাংক কয়টি? 5টি। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে যে নন শিডিউল বা অতফসিলি ব্যাংক কয়টা? 5টা। এবং তফসিলি ব্যাংক কয়টা? 61টি। এই 61টির মধ্যে কিন্তু আবার ভাগ আছে। দেখেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি। এখানে একটা বড় চেঞ্জ আসবে 5টা ব্যাংকে যেহেতু এককভাবে করা হয়েছে। তো ওটা এখনো পর্যন্ত যেহেতু হালনাগাদ করা হয়নি, সো আপনাদের ওটা এখন না পড়লেও হবে। বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 9টি এবং বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি। তো সব মিলায়ে 61টি। তো এই বিশেষায়িত 3টা ব্যাংক যদি আমরা বাদ দেই, তাহলে এই যে টোটাল যে এইগুলো সব একত্রে করলে 58টি ব্যাংক। এই 58টি ব্যাংক সবই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কেন এগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলা হচ্ছে? এই ব্যাংকগুলোর মূল স্বার্থ হচ্ছে ইনকাম। ইনকাম না, সরি, প্রফিট। সরি, ইনকাম না, এইটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তার মানে এই 58টি ব্যাংকে বিভিন্ন জায়গাতে লোন দেয় কোন পারপাসে? মেইনলি প্রফিটের জন্য লোন দিয়ে থাকে। মানে ব্যবসায়ী যেমন হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে তারা ইনকাম করে, এরাও সেম কাজ করে। বাট বিশেষায়িত ব্যাংকগুলো এইভাবে করে না। বিশেষায়িত ব্যাংকগুলো হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আচ্ছা, আমরা তফসিলি ব্যাংক 61টা পাইলাম, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক পাইলাম 6টা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পাইলাম 43টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক পাইলাম 9টি এবং বিশেষায়িত ব্যাংক পাইলাম 3টি। আর অতালিকাভুক্ত যে 5টা ব্যাংক আছে দেখেন, জুবিলী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয়ক ব্যাংক। তো এখানে খেয়াল করেন, আপনারা যে সিলেকশন কমিটি বলে না, বাংলাদেশ ব্যাংক বিবি সিলেকশন কমিটি যে আছে, এসসিসি, এরা মূলত যে সার্কুলার গুলো দেয় এখানে কারা কারা অ্যাপ্লাই করে? এই বিদেশি বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কিন্তু এখানে কোনো সার্কুলার দেয় না। এখানে মূলত এই রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক কি কি? সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, আর একটা কি পূবালী, না পূবালী তো বেসরকারি ব্যাংক। আচ্ছা, যাই হোক, এই 6টা, এর সঙ্গে হচ্ছে এই বিশেষায়িত ব্যাংক যেটা আছে, আর হচ্ছে এই যে এই 3টা, আনসার ভিডিপি, কর্মসংস্থান এবং পল্লী সঞ্চয় ব্যাংক, এই কয়টা মিলেই মূলত হচ্ছে আপনাদের ব্যাংকের সার্কুলার গুলো হয়ে থাকে। এই যে, আচ্ছা, ও আচ্ছা, বিডিবিএল টা আমি বাদ দিয়েছি, বিডিবিএল টা বলতে ভুলে গেছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা এই দুটো আলাদা কিভাবে হয়েছে? রাজশাহী অঞ্চলে এটা আসলে একই জিনিসই, বাট রাজশাহী অঞ্চলের যে কৃষি ব্যাংকগুলো এগুলোকে বলা হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। আর রাকাব ছাড়া সারা পৃথিবীতে, সরি পুরো বাংলাদেশ, সরি পুরো বাংলাদেশের যত কৃষি ব্যাংক আছে সবগুলোকে একত্রে বলা হয় বাকৃবি বা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তো দেশে ইসলামী ব্যাংক মোট আছে 10টা। তার মধ্যে সব থেকে রিসেন্টলি যে দুইটা ব্যাংক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক, একটা হচ্ছে গ্লোবাল ব্যাংক, দুইটাই ধ্বংস, একদম বাজে অবস্থা। এগুলোকে একত্রিত করে 5টা ব্যাংকে এক জায়গায় করা হয়েছে। এর সঙ্গে আর কি কি আছে? সোশ্যাল সোশ্যাল ইসলামী ব্যাংক। আচ্ছা দেখি, আপনারা তো প্রিপারেশন নিচ্ছেন, আপনার কাছ থেকে শুনি। যে 5টা ব্যাংক একীভূত করা হয়েছে বলেন তো দ্রুত দ্রুত। একটা হচ্ছে জিআইবি, গ্লোবাল ইসলামিক ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, রাইট, এফএসআইবি। ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, হ্যাঁ, এক্সিম ব্যাংক, এটা মনে পড়তেছিল না। এই 5টা ব্যাংক হচ্ছে একত্রিত করা হয়েছে। তো এটা এখনো যেহেতু হালনাগাদ হয়নি, সমূহ সম্ভাবনা আছে যে এইখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা নাই খুব একটা। তো আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? আপনারা তো বললাম, মানে বাণিজ্যিক ব্যাংকের কিন্তু মেইন কাজই হচ্ছে প্রফিট করা। তো প্রফিটের জন্য যা যা করতে হয়, যে তারা হচ্ছে আমানত সংগ্রহ করা। আমানত সংগ্রহ করা মানে কি? এই যে আপনি আমি হচ্ছে এফডিআর করি,
বা ফিক্সড ডিপোজিট করি বা ব্যাংকে টাকা জমা রাখি, এগুলোকে বলা হয় হচ্ছে আমানত সংগ্রহ। আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে তারা কি করে, অন্যদেরকে আবার ঋণ দেয়, এই ঋণ দিয়ে আবার কি করে, তারা হচ্ছে প্রফিট করে, সেই প্রফিট আবার আপনাকে রিটার্ন দেয়, আপনাকে হচ্ছে এফডিআর যে এগেইনস্টে একটা ইন্টারেস্ট দেয়। তো এইটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ। এর পাশাপাশি হচ্ছে বিল বাট্টাকরণ, মূলধন গঠন, বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করা, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য, এগুলা হচ্ছে, এই সবগুলো হচ্ছে প্যাসিভ কাজ। মেইন কাজ হচ্ছে এই দুইটাই, যে আমানত সংগ্রহ এবং ঋণ দান। বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। এবং ইন্টারেস্টিংলি, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সমস্ত জেলা বা শহরগুলোতে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিষ্ঠান বা হচ্ছে কোনো শাখা নাই, সেই সমস্ত জায়গাতে বাংলাদেশ ব্যাংকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সোনালী ব্যাংক। এই কারণেই আপনি দেখবেন যে যে বেতন বাট্টা থেকে শুরু করে যা যা আছে, এই সবগুলো কাজ কিন্তু মূলত সোনালী ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এবং এই কারণেই কিন্তু সোনালী ব্যাংকে প্রেশার অনেক বেশি, অনেকেই কিন্তু দেখবেন ফার্স্ট চয়েস হিসেবে সোনালী ব্যাংক দেয়। আবারও বলতেছি, আপনারা যদি বিসিএস এ সিরিয়াস হয়ে থাকেন, কখনোই ফার্স্ট চয়েস সোনালী ব্যাংক দিবেন না, এটা খুবই হচ্ছে রিস্কি ব্যাপার। সোনালী ব্যাংকে কাজ হিউজ, অনেক বেশি কাজ থাকে। না, নগদ ডিজিটাল ব্যাংক হোল্ড করে দিছে। আপনারা ফায়েজ তায়েবের নাম জানেন? ফায়েজ তায়েব আমাদের, যাই হোক ওনার সম্পর্কে আমরা না বলি, বিভিন্ন বিভিন্ন ইস্যুর কারণে ওইটা হচ্ছে অফ হয়ে আছে। হ্যাঁ, নগদ ডিজিটাল ব্যাংক আপাতত আপনাদের চিন্তা করতে হবে না, ওটা হোল্ড। আচ্ছা, জনতা ব্যাংক লিমিটেডের পূর্ব নাম কি? এটা দুইটা ব্যাংককে একীভূত করে মূলত জনতা ব্যাংক করা হয়েছে। এটা হচ্ছে ইউনাইটেড ব্যাংক আর এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এই দুইটা ব্যাংককে একীভূত করে নাম দেওয়া হয়েছে জনতা ব্যাংক। আচ্ছা, এরপর হচ্ছে এবি ব্যাংক। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। এখান থেকে আমরা কি মনে রাখবো? বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। এই এবির আবার পূর্ণরূপ কি? আরব বাংলাদেশ ব্যাংক। এটা কোনো সময় কিন্তু আসতে পারে, আরব বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক বা হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এর তো অনেক কিছু আছে, নিশ্চয়ই আপনারা জানেন। বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে প্রথম টেলি ব্যাংকিং চালু করে। এখানে মনে রাখবেন, যেটা এসসিবি, এদের সংক্ষেপে বলা হয় হচ্ছে এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরাই প্রথম টেলি ব্যাংকিং শুরু করে। টেলি ব্যাংকিং বলতে কিরকম, যে আপনি একটা ব্যাংকে না গিয়েও ওভার ফোনে যখন ট্রানজেকশন করতে পারতেন, এই পলিসিটা প্রথম এসসিবি নিয়ে আসে। আচ্ছা, এবার আমরা একটু ব্যাংক রিলেটেড টার্ম দেখবো আমরা একটু। বিআইএস, বিআইএস এর পূর্ণরূপ হচ্ছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। আচ্ছা, এটা কেন হয় ব্যাংক ফর সেন্ট্রাল ব্যাংকস? এটা হচ্ছে 1930 সালে। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো স্কিপ করে আমরা শুধু দেখতে পারেন যে বিআইএস এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। এটুকু শুধু মনে রাখেন। মানে এটার মেইন কাজটা কি ছিল, যে এই যে বিভিন্ন দেশের মধ্যে যে ব্যাংকিং যে পলিসিগুলা, ব্যাংকের একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের মধ্যে যে ট্রানজেকশন হয়, এই কাজগুলো হচ্ছে ইজিলি যেন করা যায়, সেইটার জন্য একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা দরকার ছিল, যেই কাজটাই মূলত হচ্ছে এই বিআইএস করে থাকে। ওকে, বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট। এটার মূলত কাজ কি? এই যে আমরা যেমন ডিজিএফআই শুনি বা হচ্ছে এনএসআই শুনি, যে গোয়েন্দা সংস্থাগুলো যে বাংলাদেশের জন্য সিকিউরিটির কাজ করে, অর্থনৈতিক সিকিউরিটির ক্ষেত্রে মূলত এই বিএফআইইউ অনেক বেশি কাজ করে থাকে। যে বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এর পাশাপাশি এরা, দেখেন, এটা একটা সেন্ট্রাল এজেন্সি ইন বাংলাদেশ, যারা এই যে মানি লন্ডারিং কারা করতেছে, টেরোরিজম ফাইন্যান্সিং কারা করতেছে, ইনফ্যাক্ট এই যে অনেক সময় দেখেন না যে হ্যাক করে নিয়ে টাকা গায়েব করে ফেলে। এই কিছুদিন 2018 সালে একটা ঘটনা এরকম ঘটছিল, ফিলিপাইনের মাধ্যমে একটা গ্রুপ স্ক্যাম করার চেষ্টা করেছিল। এই বিষয়গুলো মূলত এই বিএফআইউর মাধ্যমেই হচ্ছে কন্ট্রোল করা হয়। তো বিএফআইইউ থেকে আসার মতো প্রশ্ন কি, বিএফআইউর পূর্ণরূপ কি? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ক্যামেল, ক্যামেল আমরা সামনে পাবো, এখানে আর আমরা না দেখি। ব্যাসেল, এগুলো লাগবে না। ক্রেডিট রেটিং, ক্রেডিট রেটিংটা আমরা একটু দেখতে পারি। ক্রেডিট রেটিং হচ্ছে এমন একটা জিনিস, যে এই যে আমরা যে বিভিন্ন মানুষকে যে লোন দেই, এই লোন দেওয়ার ক্ষেত্রে সে আসলেই লোন শোধ করার যোগ্য কিনা, এইটার উপর বেস করে হচ্ছে ক্রেডিট রেটিং দেওয়া হয়। ক্রেডিট রেটিং এর সুবিধাটা কি, যে এটা আপনার আমার জন্য না, এটা হচ্ছে যারা ব্যাংক থেকে নিয়মিত লোন নেয়। ধরেন আপনি ব্যাংক থেকে একবার 10 কোটি টাকা লোন নিচ্ছেন, হ্যাঁ, তারপরে সেটা হচ্ছে আপনি পে করে দিচ্ছেন। এরপরে আপনি যদি ব্যাংক থেকে যদি 20 কোটি টাকা যদি লোন চান, ব্যাংক কিন্তু আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবে। কারণ ব্যাংক দেখছে যে আপনার ক্রেডিট রেটিং অনেক ভালো, আপনি হচ্ছে টাকা নিয়ে আবার পরিশোধ করে দেন। তো এটাই মানে আমি আপনাদের সহজ ভাষায় বলতেছি, এই জিনিসটার নাম হচ্ছে ক্রেডিট রেটিং, যে আপনার লেনদেন কতখানি স্বচ্ছ। একটা ব্যাংকিং পলিসির মধ্যে আপনি লেনদেনটা কত ইজিলি, কত সহজভাবে আপনি করে থাকেন, এটাকে ক্রেডিট রেটিং হিসেবে মাধ্যমে দেখানো হয়। ইনফ্যাক্ট শুধু একই ব্যাংকই না, আপনি একটা ব্যাংকে হচ্ছে লোন নিছেন এবং সেখানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক স্ট্রং, আপনি আরেকটা ব্যাংক থেকে যদি লোন নিতে চান, ধরেন আদার ব্যাংক,
সেখানে যদি আপনি ওখানকার ক্রেডিট রেটিং এখানে দেখান, এবং তারা যদি দেখে যে আপনি অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং আপনি আপনার কাজের ব্যাপারে অনেক বেশি ক্লিয়ার, তাহলে কিন্তু ওই ক্রেডিট রেটিং ইউজ করে আপনাকে আবারও এক্সট্রা লোন দিবে। এই এই যে ফ্যাসিলিটিসটা পাওয়া যায়, এবং এটা শুধুমাত্র যে লোনের ক্ষেত্রে এমন নয়, যে বিএসসিসি, যেটা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বলা হচ্ছে, এইখান থেকেও হচ্ছে পাওয়া যায়। মানে আপনি আপনার স্টককে রেখেও হচ্ছে এই ক্রেডিট রেটিং ইউজ করতে পারবেন। গ্রিন ব্যাংকিং তো একবার পড়ছি আমরা। এজেন্ট ব্যাংকিং ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাংক অন বিহাফ অফ ব্যাংক, ব্যাংকের হয়ে কেউ যদি ব্যাংকের ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানটাকে বলা হবে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংটা এত বেশি জনপ্রিয় কারণ কি? ধরেন একটা ব্যাংক, তার কিন্তু ফিক্সড টাইমিং আছে। কিরকম? একটা ব্যাংক অলওয়েজই 10টায় খুলবে, 6টায় বন্ধ হবে। যদিও বাংলাদেশের প্র্যাকটিসে এটা অনেক সময় 8টা 9টা হয়ে যায়, কিন্তু এর মধ্যেও আবার ব্যাপার আছে, 10টা থেকে 4টা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। এর বাইরে 4টা পার হয়ে গেলে আপনি আর লেনদেন করতে পারবেন না। 10টার আগে আপনি লেনদেন করতে পারবেন না। তার মানে কি, যারা ব্যবসায়ী বা যারা বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস লাগে, ইকোনমিক ফ্যাসিলিটিস লাগে, টাকা পয়সার ফ্যাসিলিটিস লাগে, তারা কিন্তু দিনের 3/1 ভাগ সময় মাত্র পাচ্ছে এই ট্রানজেকশন গুলোর জন্য, বাকি সময় কিন্তু পাচ্ছে না। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশনের জন্যই আসছে হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং কি করে? তারা ধরেন যে রেজিস্টার্ড, ধরেন ডাচ বাংলা ব্যাংকের রেজিস্টার, একটা দোকানের মতো সেটা হতে পারে। আপনার তাদেরকে চাইলে 24/7 পাবেন। আপনি তাদেরকে গিয়ে, তারা হয়তো 1% বা 2% একটা হচ্ছে একটা ধরেন যে একটা বেনিফিট নিবে, কিন্তু এদের সুবিধা হচ্ছে আপনি ইমিডিয়েট সাপোর্ট পাবেন। আপনি যাবেন তাদের কাছে, ডাচ বাংলা ব্যাংকে গেলে আপনি যে ফেসিলিটিস গুলো পাইতেন, এখানে গেলেও সেই ফেসিলিটিস পাবেন। হ্যাঁ, কিছু কিছু লিমিটেশন আছে, যেমন হচ্ছে ম্যাক্সিমাম 1 লাখের বেশি আপনি একসঙ্গে ট্রানজাকশন করতে পারবেন না, সারাদিনে টোটাল 3 লাখের বেশি ট্রানজাকশন করতে পারবেন না, এরকম অনেকগুলো কিছু লিমিটেশন আছে। বাট ডে টু ডে লাইফের যে ফ্যাসিলিটিস গুলো, এগুলো আপনি সবই হচ্ছে এজেন্ট ব্যাংকিং থেকে পাচ্ছেন, এবং কোনো টাইম ফ্রেম থাকছে না। ভোরবেলা যান, সকালে যান, রাত 10টায় যান, যে কোনো সময় গেলে আপনি এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। এইটাই হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর সুবিধা। এজন্য এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। আচ্ছা, কোর ব্যাংকিং সলিউশন, যেটাকে সিবিএস বলা হয়, এটা হচ্ছে যে এই যত রকমের যে ব্যাংকিং জিনিসগুলো আছে, এগুলোকে একত্রীকরণ করে যে অনলাইন করে ফেলা। মানে দেখেন, এই যে সেন্ট্রালাইজড কাস্টমার অ্যাকাউন্ট বা ট্রানজেকশন ডাটা, এগুলো সবকেই একটা সফটওয়্যারের মাধ্যমে যখন আমি সেন্ট্রালাইজ করে ফেলতেছি, যে কোনো প্রশ্নর সমাধান আমি ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারতেছি, এই সলিউশনটার নাম হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন। এটিএম, এটিএম এর পুনরূপ আমরা জানেন যে অটোমেটেড টেলার মেশিন। এটা কিন্তু 9 গ্রেডের পরীক্ষায় অনেক বেশি আসে। হ্যাঁ, এটিএম এর পুনরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, যেখানে আপনি যদি আপনার কার্ড দিয়ে দেন, এবং আপনার যদি পাসওয়ার্ড যদি আপনি ঠিকমতো দিতে পারেন, তাহলে দুইটাকে জাস্টিফাই করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত আপনার যে টাকা, সে টাকা আপনাকে দিয়ে দিতে পারে। তো তার মানে এটা একটা হচ্ছে বুথের মতো, মানে একটা মানি এক্সচেঞ্জ সিস্টেম, যেখানে আপনি আপনার আইডেন্টিফিকেশন ক্লিয়ার করতে পারলে আপনাকে বিনিময়ে টাকা দিয়ে দিবে। সিআরএম, এটা রিসেন্ট একটা খুবই জনপ্রিয় মাধ্যম, যদিও ব্যাংকিং সেক্টরে সব থেকে জনপ্রিয় এটার নাম ছিল হচ্ছে, আপনাদের কাছ থেকে শুনি, বলেন সিআরএম এর পূর্ণরূপ বলেন। সিআরএম এর পূর্ণরূপ বলেন। যাক, এই যে আমার টোপে একজন পড়ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি সিআরএম বলতে সব জায়গাতে জনপ্রিয় এইটাই ছিল, যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইটাই সব সময় ছিল, এবং আমরাও এটাই পড়ে আসছি। কিন্তু বিষয় হচ্ছে যে বর্তমানে সিআরএম বলতে এটা আসলে খুব বেশি আর জনপ্রিয় নাই। বর্তমানে হচ্ছে সিআরএম বলতে আপনার বলা হচ্ছে ক্যাশ রিসাইকেল মেশিন। মানে হচ্ছে যেই বুথে আপনি চাইলে টাকা ইনও করাতে পারেন, টাকা আউটও করতে পারেন। তাহলে আমরা যখন বুথে ঢুকি, যদি ওই বুথ যদি সিআরএম সাপোর্ট করে, তার মানে আপনি সেখানে টাকা ইনও করতে পারবেন, বা চাইলে টাকা আউটও করতে পারবেন। আর যেগুলোতে সিআরএম থাকে না, সেখানে আপনি শুধুমাত্র টাকা আউট করতে পারবেন, টাকা আপনি দিতে পারবেন। তো এখন এটা খুবই জনপ্রিয়। বেশ করে ডাচ বাংলা বুথে গেলেই আপনারা দেখবেন, বেশিরভাগ বুথে একদম বড় করে তারা হচ্ছে ব্র্যান্ডিং করতেছে, যে উই আর নাও সিআরএম ফ্যাসিলিটেড। তো এটাকে বলা হয় যে ক্যাশ রিসাইকেল মেশিন। বাট সিআরএম এর মেইনলি জনপ্রিয় হচ্ছে ইয়েটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এবং এইটাই হচ্ছে মানে কি বলবো, ডকুমেন্টেড হচ্ছে কথা। কিন্তু ফ্যাসিলিটিস এর দিক থেকে চিন্তা করলে, মানে এই যে এখন আমরা যদি দেখবো, যেটা দেখেন এখানেও দেখবেন আপনি, এটাই লেখা আছে। ওকে, ক্যাশ রিসাইকেলিং মেশিন। তো এগুলো আমাদের ডে টু ডে লাইফের জিনিস। হ্যাঁ, আপনি এই যে আগে দেখবেন যে ধরেন যে এই ধরেন আপনার কোনো কারণে আপনার বাসা থেকে আপনাকে বললো যে 15,000 টাকা একটু ব্যাংকে জমা দিয়ে আয়। আপনার দরকার নেই এই 15,000 টাকা নিয়ে ব্যাংক পর্যন্ত যাওয়ার। আপনি সিআরএম এ যাবেন, ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ওপেন হয়ে যাবে, আপনি টাকা ফেলে দিবেন, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এত ইজি হয়ে গিয়েছে। সো এগুলো আমাদের ডে টু ডে লাইফে দরকার
দরকারি জিনিস। পজ পজ মেশিন খুব কমে হয়তো আপনারা এই মুহূর্তে এখানে আছেন যারা ইউজ করেননি আপনাদের লাইফে। পজের পূর্ণরূপ হচ্ছে পয়েন্ট অফ সেল মেশিন। এটা হচ্ছে আপনারা শপিং মলে যান বা যেখানে যান, এই ধরনের একটা যে মেশিন থাকে যেখানে কার্ড পাঞ্চ করার মাধ্যমে বা কার্ড ইনসার্ট করার মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে আপনারা টাকা হচ্ছে পে করতে পারেন, যেটাকে পজ মেশিন বলা হয় বা সংক্ষেপে পয়েন্ট অফ সেল মেশিন বলা হয়। এই যে মার্চেন্ট সহজে এটার মাধ্যমে টাকা ক্যারি করতে পারে। তবে বর্তমান পজ মেশিন গুলো আরো জনপ্রিয়। আমাকে কুইকলি বলেন তো, বর্তমান যে পজ মেশিন গুলো, এগুলোতে কিন্তু আপনাকে আর পাসওয়ার্ড দিতে হয় না, কার্ড শো করলে অটোমেটিক্যালি টাকা কেটে নেয়। এইটা কোন টেকনোলজির মাধ্যমে হয় বলেন তো? রাইট, এটা হচ্ছে, না, আরএফআইডি হচ্ছে আগেরটা। এটা হচ্ছে এনএফসির মাধ্যমে হয়ে থাকে। এনএফসির কারণে আপনি যখন কার্ডটা ওই এনএফসির কাছাকাছি নিয়ে যান, ওইটা টাচ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলে। এই দারুণ প্রশ্ন করছে, আমি তো এনএফসির পূর্ণরূপ ভুলে গেলাম। কেউ একজন বলে দেন তো। নন ফাঞ্জিবল কিছু একটা, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, সরি, হ্যাঁ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আমি তো এনএফটি তে চলে গেছি দেখেন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন, রাইট। হ্যাঁ, কার্ড চুরি হলে প্রবলেম, এটা ট্রু। কার্ড চুরি হলে অবশ্যই প্রবলেম। এই কারণে কার্ড বর্তমানে, কার্ড চুরি হইলে সাথে সাথে আপনাকে অনলাইনে মানে কাস্টমার রিলেশনশিপে কল দিয়ে আপনাকে কার্ডটা ব্লক করে দিতে হবে, তাহলে আর এই সাপোর্টটা তারা পাবে না। ওকে। কেওআইসি, যারা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে নিয়মিত তারা সবাই এটা সম্পর্কে ওয়াকিবহাল, বা যারা এখন এখন বিকাশ ইউজ করতেছেন, নগদ ইউজ করছেন, তারাও এটা জানেন। নো ইয়োর কাস্টমার নাকি যেন, নো ইয়োর, হ্যাঁ, নো ইয়োর কাস্টমার। কেওআইসি পুরোপুরি হচ্ছে নো ইয়োর কাস্টমার। এটা কি হয়? এই যে আপনি যেখানে অ্যাকাউন্ট খুলছেন সেইখানে আপনার আইডেন্টিফিকেশনটা দিতে হয়। যত রকমের তথ্য আছে, যেমন আপনার এনআইডির তথ্য, আপনার ব্যক্তিগত তথ্য, আপনি যে জায়গায় কোনো জব করলে সেই জায়গার তথ্য, আপনার ছবি। দেখবেন ছবি তোলার সময় আগে কি হতো, একটা ডাইরেক্ট ছবি দিলে হয়ে যেত, এখন কিন্তু হয় না। এখন আপনাকে সামনের ফেস দিয়ে ছবি দেখাতে হয়, এই ডান দিকের ফেস দিয়ে দেখাতে হয়, বাম দিকের ফেস দিয়ে দেখাতে হয়, মানে প্রায় 10-12 ভাবে ছবি নেয় আপনার কাছ থেকে। এটা হচ্ছে কেওআইসি। সুইফট কি? আমরা এতক্ষণ যা বললাম সব যে দেশের ভেতরের ব্যাংকিং সিস্টেম, এখন আমরা দেশের বাইরে চলে যাব। দেশের বাইরের সিস্টেম দেয় সুইফট। এমন একটা পলিসি যে মূলত আপনাকে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনাকে ব্যাংকিং করতে একটা সুবিধা করে দিবে। কি কি দেখেন, সুইফটের পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এইটা নবম গ্রেডের জবগুলোতে খুবই খুবই আসে, হ্যাঁ, সো এটা মুখস্থ করে ফেলবেন। সুইফটের পূর্ণরূপ কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা কবে এস্টাবলিশড হয়? 1973 সালে। এটার মেইন কাজ কি? এইটাই আপনাকে মেক শিওর করবে যে আপনি বাংলাদেশ থেকে অন্য দেশের কোন একটা ব্যাংকের সাথে আদৌ কোনো ট্রানজেকশন করতে পারবেন কিনা। এই যে লিগালিটিটা, এই লিগালিটিটা দিয়ে দিবে হচ্ছে সুইফট। এবং সাম্প্রতিক 2-3 বছর আগের ঘটনা আপনারা নিশ্চয় জানেন, রাশিয়া কিন্তু এই সুইফট থেকে, মানে রাশিয়াকে না, রাশিয়ার কিছু নির্দিষ্ট ব্যাংককে এই সুইফট থেকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে রাশিয়া কিন্তু সুইফট সার্ভিস পাচ্ছে না, যার ফলে বিভিন্ন দেশের সঙ্গে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে এই কারণে রাশিয়া বাধ্য হয়ে একটা নতুন সিস্টেম নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজ বা এসপিএফএস। এটা লাগবে না, কারণ শুধুমাত্র রাশিয়ার জন্য আমরা এক্সট্রা করে পড়বো না। চায়নারটা খুব জরুরি, চিপস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়বেন। ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম, এটা হাইলাইট করে দিই, এটা লাগবে। সিআইপিএস, ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম, এটা কিন্তু বাংলাদেশও ইউজ করছে মাঝখানে একবার। তো চায়না ইন্ট্রোডিউস করছে কি? চিপস বা সিআইপিএস, ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। অফশোর ব্যাংকিং, অফশোর ব্যাংকিংটা কি? অফশোর ব্যাংকিংটা হচ্ছে এরকম যে আপনি ওই যে কি যেন বলে, এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশ, আপনি বাংলাদেশি কিন্তু বাইরে বসবাস করেন, তাহলে বাংলাদেশের ব্যাংকিং ফ্যাসিলিটি যদি আপনি পেতে চান, তাহলে কি হবে? আপনি দেশের বাইরে থেকেও বাংলাদেশ ব্যাংকের, মানে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যাংকের যদি ফ্যাসিলিটি নিতে চান, আপনার ওই অ্যাকাউন্টটাকে বলা হবে অফশোর ব্যাংকিং। তার মানে আপনি দেশের বাইরে আছেন কিন্তু আপনি দেশের ভিতরে ব্যাংকিং ফ্যাসিলিটিস চাচ্ছেন। কি কি কারণে ফ্যাসিলিটিস লাগতে পারে? আপনার আপনার অ্যাসেট প্রোটেকশনের জন্য ফ্যাসিলিটিস লাগতে পারে। আপনি ট্যাক্স যে অপটিমাইজ করবেন দেশের, আপনার আপনার তো দেশে কিছু কিছু কি বলে অ্যাসেট আছে, সেগুলোর জন্য ট্যাক্স দিতে হবে। এই যে কাজগুলো বাইরের দেশের ব্যাংক দিয়ে তো সম্ভব না, এই কারণে আপনার নিজের দেশে একটা ব্যাংক লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই সাপোর্টটা দেয় হচ্ছে অফশোর ব্যাংকিং। প্রথম কে শুরু করেছিল আমার মনে নাই, বাট অফশোর ব্যাংকিং এ সিটি ব্যাংক খুব বেশি আগায় আছে, সিটি ব্যাংক অনেক বেশি বেনিফিটেড হয়েছে এই অফশোর ব্যাংকিং ইউজ করে। ব্যাচ, ব্যাচ খুবই জনপ্রিয় একটা পলিসি ব্যাংকিং সিস্টেমে। এটার পুনরূপ হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এই ব্যাচ মূলত আসলে কি করে?
এ হচ্ছে দেখেন কম্পিউটার বেস ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট সিস্টেম করে। এটা কি মানে ব্যাপারটা আসলে কি হলো তাহলে? ধরেন আপনার আছে হচ্ছে ধরেন আপনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট। এখন আপনি যদি আপনার একটা বন্ধুকে সোনালী ব্যাংকেই টাকা পাঠাতে চান, তাহলে কোনো সমস্যা নাই। কারণ দুজনেরই যেহেতু সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যখন দুটা সেম ব্যাংক হয়, ইজিলি টাকা পাঠানো যায় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, শেষ। কিন্তু ধরেন আপনার হচ্ছে ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হচ্ছে সোনালী ব্যাংকে, আপনি দেখবেন বিশাল হ্যাসেল, টাকা পাঠাতে পারবেন না। এই টাকা পাঠাতে গেলে আপনাকে 3-4টা প্রসেস আছে, আমরা সামনে দেখবো, ইএফটিএন, তারপরে এনপিএসবি, আরটিজিএস, এই যে পলিসিগুলোর কথা বলতেছি, এগুলো যখন করা হয় তখন এইটা সরাসরি ব্যাংকের মাধ্যমে হয় না। এই ডাচ বাংলা ব্যাংকে যখন আপনি রিকোয়েস্ট করবেন এই সোনালী ব্যাংকে টাকা দেওয়ার জন্য, ডাচ বাংলা ব্যাংক রিকোয়েস্ট করবে আবার বাংলাদেশ ব্যাংকে। তখন বাংলাদেশ ব্যাংকের এই যে ব্যাচ, যে গ্রুপটা আছে, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এরা হচ্ছে ক্লিয়ার হয়ে দেখে যে যেখান থেকে রিকোয়েস্ট আসলো আর যেখানে সেন্ড হওয়ার কথা বলছে, এই দুইটা আসলে যৌক্তিক কিনা, আসলে এই অ্যাকাউন্ট আছে কিনা, মানে ভেরিফাইটা করে এরা। ভেরিফাই করা হলে অটোমেটিক্যালি কনফার্মেশন পেয়ে যায় এবং এই টাকাটা তখন এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। এই পুরো কাজটা যেহেতু অনলাইনে হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই সেম জিনিসটা যখন অনলাইনে না হয়ে চেকের মাধ্যমে হয়, সেটাকে বলে বিএসসিপিএস, মানে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। এর আগেরটা কি ছিল দেখেন, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, আর এটাতে কি হলো, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। তার মানে ধরেন আপনার কাছে এই মুহূর্তে একটা চেক, যারা প্রাইভেট সেক্টরে যদি জব করেন তারা এটা আপনারা খুব ভালো বুঝবেন। প্রাইভেট সেক্টরে কিন্তু অলওয়েজ আপনাকে কিন্তু পে চেক দেওয়া হয়। ধরেন আপনাকে হচ্ছে এমন একটা ধরেন ধরেন ডিবিবিএল এরই একটা পে চেক আপনাকে দিল, কিন্তু আপনার হচ্ছে ডিবিবিএল এ অ্যাকাউন্ট নাই। তাহলে আপনি এই চেকটা নিয়ে গিয়ে কি করবেন, ধর আপনার যে অ্যাকাউন্টে, ধর আপনার ইবিএল এ অ্যাকাউন্ট আছে, আপনি ইবিএল এ এই চেকটা হচ্ছে জমা দিবেন। তাহলে কি করবে ইবিএল, এই অটোমেটিক্যালি এই যে বিএসসিপিএস পলিসির মাধ্যমে সে এই চেক প্রসেসিং করে এই ডিবিবিএল এর যে টাকাটা সেটা আপনার ইবিএল এ পাঠিয়ে দিবে। যদি সরাসরি অনলাইনে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হয় তাহলে সেটা হচ্ছে আপনার বিএসসিএইচ, আর যদি চেকের মাধ্যমে হয় সেটাকে আমরা বলতেছি অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বিইএফটিএন। আচ্ছা, আমরা এর আগে পড়ছিলাম যে টাকাটা পার হয় কিভাবে, টাকাটা ট্রান্সফার হয় তিনটা ভাগে। একটা হচ্ছে ইএফটি এর মাধ্যমে, আর একটা এনপিএসবি এর মাধ্যমে, আর একটা আরটিজিএস এর মাধ্যমে। তো ইএফটি অনেক বেশি জনপ্রিয়, বিএফটিএন এর পুনরূপ হচ্ছে, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। বিইএফটিএন এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। বিইএফটিএন এর পুনরূপ কি, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। সহজে মনে রাখার উপায় কি, যারা এটা ইউজ করেন তাদের তো মনে রাখতে হবেই না, কিন্তু যারা ইউজ করেন না তাদের জন্য আমি বলতেছি, বিতে বাংলাদেশ এটা মনে রাখার দরকার নেই, আপনি শুধু ইএফটি মনে রাখেন। আপনি যখন ব্যাংকে টাকা পাঠাবেন না, আপনার ওখানে বিএফটিএন লেখাও থাকবে না, থাকবে কি ইএফটি লেখা থাকবে। তো এই ইএফটির পূর্ণরূপ কি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আর এটার এই যে নেটওয়ার্কটা ইউজ করে, এই জন্য এটা বলা হয় নেটওয়ার্ক সিস্টেম। আরেকটা হচ্ছে এনপিএসবি। আচ্ছা, ইএফটির ইয়েটা কি, সিস্টেমটা কি? আচ্ছা, এটা পরে বলি, তিনটা একসাথে বলবো না। এনপিএসবি কি, এনপিএসবি পুনরূপ দেখেন, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এনপিএসবি পুনরূপ কি, এনপিএসবি পুনরূপ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। আমি আবার বলতেছি, এগুলো কিন্তু শুধু ব্যাংকে না, নবম গ্রেডের পরীক্ষায় খুবই আসে এগুলো। এই যে বেজা, বেবজা, বিডা, তারপরে হচ্ছে এই যে কিছুদিন আগে এনএসআই এর পরীক্ষা হলো, ডিজিএফআই এর পরীক্ষা, এগুলোতে এগুলো প্রায় আসে, তো এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এনপিএসবি পুনরূপ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটা এক ধরনের হচ্ছে ট্রান্সফার পলিসি। আর একটা হচ্ছে আরটিজিএস, এর পুনরূপ কি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, মানে হচ্ছে একদম রিয়েল টাইমই আপনার টাকাটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমরা টাকা ট্রান্সফারের কয়টা প্রসেস পেলাম, টাকা ট্রান্সফারের প্রসেস পেলাম হচ্ছে তিনটা। একটা হচ্ছে, আচ্ছা এখানে কি আর কিছু লেখা আছে? না, নাই, তাহলে এখানে বলা যাবে। একটা হচ্ছে বিইএফটিএন, একটা হচ্ছে এনপিএসবি, আর একটা হচ্ছে আরটিজিএস। এই তিনটার মধ্যে সব থেকে স্লো প্রসেস কিন্তু কোনো খরচ নাই হচ্ছে বিএফটিএন এ। আপনি যদি বিএফটিএন এর মাধ্যমে কারো কাছে যদি টাকা পাঠান, তাহলে এখানে কোনো এক্সট্রা খরচ দিতে হবে না। কিন্তু বিএফটিএন এর সমস্যা কোথায়, আপনি যদি এখন রিকোয়েস্ট করেন, এটা টাইমের উপর বেস করে হয়, হ্যাঁ। আমি যদি আপনাকে এটা বলি, ধরেন আপনি যদি 12টার আগে রিকোয়েস্ট করেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2টা থেকে
8টা, ওই ব্যাংকিং আওয়ারের মানে ওই ব্যাংকিং দিনের দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদি আপনি 12টার আগে রিকোয়েস্ট করেন। কোনো কারণে যদি আপনার এটা যদি 12টা পার হয়, ধরেন আপনি 1টার দিকে যদি রিকোয়েস্ট করেন, কপাল ভালো থাকলে ওই দিন আপনার টাকা ঢুকতে পারে, আদারওয়াইজ পরের দিন 11টার মধ্যে টাকা ঢুকবে। তার মানে কি আপনার আজকেই টাকা লাগবে ভাই, আজকেই। সেখানে আপনি কি করতেছেন, একদিন ওয়েট করতে হচ্ছে। রিস্কি ব্যাপার না? এটা কিন্তু ভীষণ রিস্কি ব্যাপার। এই জন্য বিএফটিএন টা দিন দিন একটু হচ্ছে আহ, মানে অজনপ্রিয় হচ্ছে। কিন্তু তাহলে 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 ইউজটা হয় না কোথায়? সব জায়গাতে হয়। কিরকম? আপনাকে যে বেতন দিবে সরকার, সরকার তো ঠেকা পড়ে না যে আপনাকে ইমিডিয়েট দিতে হবে। সরকার আপনাকে যে টাকাটা দেয় এটা হচ্ছে ইএফটির মাধ্যমে দেয়। এই কারণে সরকার যদি আপনার এগেনস্টে আজকে টাকা যদি কনফার্ম করে, আপনি বেতন পাবেন কবে? কালকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে পলিসি। কারণ কি, ইএফটি করলে কোনো খরচ হয় না। এবং শুধু এটা সরকারি না, যে কোনো ক্ষেত্রে এই ধরনের যেগুলোতে কোনো স্পেসিফিক এই মুহূর্তে লাগবে এমন কোনো ব্যাপার নাই, সেখানে ইএফটি ইউজ করে। তাহলে এনপিএসবি কি? এনপিএসবি এর সুবিধা হচ্ছে এটা ইনস্ট্যান্ট কাজ করে, কারণ এটা সুইচিং এর মাধ্যমে হয়। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এটা এটা ইনস্ট্যান্ট হয়। এটা কিভাবে হয়? ধরেন আমি রিকোয়েস্ট করলাম, আমি ইমিডিয়েট রিকোয়েস্ট করলাম বাংলাদেশ ব্যাংকে, এবং ওইটা ইমিডিয়েট ওই ব্যাংকে আবার ট্রান্সফার করে দেওয়া হবে। তো এর জন্য তারা আবার একটা হচ্ছে 10 টাকা চার্জ কাটে। যদি এটা 10 টাকা না, এটা হচ্ছে আপনার 8.5 টাকা, আর 1.5 টাকা হচ্ছে ভ্যাট নেয় আবার সরকার। যাই হোক, এনপিএসবি তে 10 টাকা যে আপনাদেরকে চার্জ কাটবে। তো তারা তো এনপিএসবি খুবই মজার জিনিস, তাহলে এনপিএসবি করলে তো হয়ে যায়। 10 টাকার জন্য আমরা যদি ধরেন 1 লাখ টাকা যদি দিতে হয়, তাহলে তো আমি এনপিএসবি মাধ্যমে দিলাম। তো 10 টাকার জন্য যদি আমি ইনস্ট্যান্ট পাই, ধরেন 2-3 সেকেন্ডের মধ্যে পাই, খারাপ কোথায়? এনপিএসবি তো ভালো। সমস্যা আছে। সমস্যা হচ্ছে এনপিএসবি সর্বোচ্চ 3 লাখ টাকার বেশি দিতে পারে না, এবং একদিনে 5টার বেশি ট্রানজেকশন করতে পারে না। তাহলে এনপিএসবির লিমিটেশন কি? একটা ট্রানজেকশনের সর্বোচ্চ 3 লাখ। এটাও কি সর্বোচ্চ, কিন্তু সবাইকে এত তাও দিবে না। আমার অ্যাকাউন্টে আমি মনে হয় সর্বোচ্চ কত 2,40,000 টাকা আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারি। ওটা অনেকের 1 লাখও হতে পারে, কিন্তু সর্বোচ্চ 3 লাখ দিতে পারে। এবং এটা এটা হচ্ছে কত দেখেন, আহ, দিনে হচ্ছে আপনি সর্বোচ্চ 5 বার করতে পারবেন। তার মানে আপনি চাইলে দিনে সর্বোচ্চ 15 লাখ টাকাই হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা আপনারা ধরেন আমরা আমরা হচ্ছে চুনোপুটি, আমাদের জন্য 15 লাখ টাকায় অনেক। এখন ধরেন আমরা জাস্ট ফান হিসেবেই বলতেছি, আরেফিন ভাই ধরেন এটা ইনভেস্ট করতে চাচ্ছে কোথাও একটা বড় জায়গায়। তো তা ওনার তো ধরেন যে যদি এমন হয় যে উনি আসলে 20 লাখ বা 30 লাখ টাকা যে ইনভেস্ট করতে চাচ্ছে, বা একটা ইন্ডাস্ট্রিয়াল কথা চিন্তা করেন, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে তার ন্যূনতম ট্রানজাকশনও ধরেন যে 1 কোটি টাকার হয়, 2 কোটি টাকার হয়, 10 কোটি টাকার হয়। তো সে কি এনপিএসবি করতে পারবে? সে তো পারবে না। তাহলে কি হবে? এই ঝামেলাটা মেটানোর জন্যই দরকার হয় হচ্ছে আরটিজিএস, এটাকে বলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আরটিজিএস এ কস্টিংটা অনেক বেশি। আম, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই, প্রায় কিন্তু পার লাখে মনে হয় 63 টাকার মতো কাটে। কিন্তু এই আরটিজিএস এর সুবিধা হচ্ছে যত টাকাই হোক, আপনি 500 কোটি টাকা পাঠাতে যাচ্ছেন, আপনি 500 কোটি টাকায় পাঠাতে পারবেন, এবং লিগ্যাল ওয়েতে। হ্যাঁ, এই কারণে আরটিজিএস টা হচ্ছে আবার খুব জনপ্রিয়। এবং এই ইএফটি এরও এই ঝামেলা থাকতেছে না। এই কারণে ব্যবসায়িক আসপেক্ট থেকে আরটিজিএস সবাই বেশি, অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি। এবং আরটিজিএস এর একটা বড় সুবিধা হচ্ছে, আরটিজিএস এর যে ডকুমেন্টেশন এটা সরাসরি বাংলাদেশ ব্যাংক যেহেতু নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ ব্যাংকে স্বচ্ছতা থাকার সুযোগ থাকে। আরটিজিএস ইউজ যারা করে তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে সহজে লোনও পাইতে পারে, এরকম অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। যাই হোক, ক্রিপ্টোকারেন্সি এটা রিসেন্টলি খুবই জনপ্রিয় একটা থিম। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটা কারেন্সি যেটা আপনি খালি হাতে দেখতে পাবেন না, অনলাইনের মাধ্যমে এটার ট্রানজেকশন হয়ে থাকে। পলিসিটা কি? এটা মূলত ব্লক চেইন টেকনোলজির উপর বেস করে তৈরি হয়েছে। এটা হচ্ছে অনলাইন বেজ একটা হচ্ছে ট্রানজেকশন হয়, এবং অনেক সিকিউর ওয়েতে হয়। তো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। কল মানি। কল মানি জিনিসটা কি? কল মানি জিনিসটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনি ব্যাংকে 1 কোটি টাকা রাখছেন ব্যাংকে। এখন আপনি ব্যাংকে বলছেন যে হচ্ছে আপনি 1 বছরের জন্য রাখছেন, 1 বছরের জন্য রাখছেন। তো সাবেক ব্যাংক শিওর হয়ে গেছে যে আপনি 1 বছর এই টাকা নিবেন না। সো এই 1 কোটি টাকা ব্যাংক বিভিন্ন জায়গাতে লোন দিচ্ছে, লোন দিয়ে খাটায় হচ্ছে তারা হচ্ছে ইনকাম করতেছে। সামহাও কোন একটা ইস্যুতে আপনি 6 মাস পরে এসে বলতেছেন, ভাই আমি বিশাল বিপদে পড়ছি, আমাকে এখনই টাকাটা দিয়ে দিতে হবে। ব্যাংক তো বিপদে পড়ে যাবে। ব্যাংক তো আপনার টাকা অলরেডি বিভিন্ন জায়গায় খাটায় রাখছে, ব্যাংক তো টাকা পাচ্ছে না। এই যে ইমিডিয়েট একটা সাপোর্ট নেওয়ার জন্য ব্যাংক যখন অন্য কোনো ব্যাংকের কাছে হাত পাতে, যেটা বুঝছেন কিনা, যে একটা ইমিডিয়েট সমস্যা আসলো যে এই মুহূর্তে ব্যাংকের এখন 10 কোটি টাকা বা অল্পই ধরি, ধরেন যে 30 লাখ টাকা লাগবে, কিন্তু সেই টাকাটা এই মুহূর্তে ওই ব্যাংকে নাই। ওই ইমিডিয়েট ওই সময়ে ব্যাংক যখন আরেকটা ব্যাংক থেকে যখন ধার নেয়, এটা সচরাচর একদিনের জন্য হয়। হ্যাঁ, একদিন, 1 ডে।
বা ম্যাক্সিমাম 14 দিনের জন্য হতে পারে, বাট নর্মালি একদিনের জন্যই হয়। এই একদিনের জন্য যদি কেউ লোন নেয় সেটাকে বলে কল মানি, এবং এটা কিন্তু কোনো ব্যক্তি নিতে পারবে না, এটা অলওয়েজ ব্যাংক টু ব্যাংক হয়, একটা ব্যাংক আর একটা ব্যাংকে নেয়। এবং এই যে এমনি এমনি কিন্তু ব্যাংক ধার দিবে না, ব্যাংক তো প্রফিটেবল প্রতিষ্ঠান, তারা লাভ করবে না। এই যে যেই পার্সেন্টেজ বা যেই সুদে বা যেই হারে হচ্ছে এই কল মানিটা দেয়, সেটাকে বলে হচ্ছে রেট মানি বা কল রেট মানি, এটা আমরা সামনে দেখবো। আচ্ছা, নষ্ট অ্যাকাউন্ট কি? এখানে নষ্ট অ্যাকাউন্ট আছে, তারপর আছে ভস্ট্র অ্যাকাউন্ট, তারপর আছে লোরো অ্যাকাউন্ট। আমরা তিনটা অ্যাকাউন্ট একটু একসঙ্গে দেখবো, তাহলে আমাদের এখানে কোথায় নেব, এইখানে দেখাই। হ্যাঁ, নষ্ট ভস্ট্র এবং হচ্ছে ধর আমি এখানে এন ধরলাম, আম, এটা হচ্ছে ভি ধরলাম ভস্ট্র, আর এখানে ধরলাম হচ্ছে লোরো। তিনটা ব্যাংক, নষ্ট্র, ভস্ট্র, লোরো। এটা হচ্ছে কেন দরকার, এই জিনিসগুলো আপনি যদি বোঝেন বা ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে, বাংলাদেশে টাকা পয়সা লেনদেনটা কিভাবে আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন, নষ্ট্র অ্যাকাউন্ট কি? নষ্ট্র অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে আপনি অন্য একটা দেশের ব্যাংক আপনি ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু সেই দেশের কোনো ব্যাংকিং খাতের কোনো কিছু আপনার দেশের কোনো মানে নাই, সাপোর্টটা নাই। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ব্যাংক যদি আপনাকে ওই দেশের কোনো অ্যাকাউন্ট ইউজ করার জন্য সাপোর্ট দেয়, তাহলে সেইটাকে বলা হবে নষ্ট্র অ্যাকাউন্ট। মানে কি, ধরেন এইখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, ধরেন আপনাকে আমি এ বললাম, তাহলে এই এ অ্যাকাউন্টটা এই যে এই ভি অ্যাকাউন্টের জন্য নষ্ট অ্যাকাউন্ট হবে। মানে ব্যাংকটা, অ্যাকাউন্টটা মূলত এই ব্যাংকের, কিন্তু আপনি সাপোর্ট নিচ্ছেন এই দেশের ব্যাংক থেকে। তাহলে এই ভস্টর এগেইনস্টে বা ওই, আচ্ছা এই ব্যাংকের নাম ধরলাম বি, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা বি এর রেফারেন্সে আপনার অ্যাকাউন্টের নাম হচ্ছে নষ্ট অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? আর এই যে আপনাকে যে এরা যে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টটার ওরা কিভাবে রাখতেছে, ওদের কাছে তথ্য রাখতেছে কিভাবে? এরা যখন খালি চোখে আপনাকে দেখতেছে, আপনার ওই অ্যাকাউন্টটাকে এরা নামকরণ করতেছে ভস্ট্র অ্যাকাউন্ট হিসেবে। তাহলে বোঝেন, অ্যাকাউন্ট কিন্তু একই জিনিস, একই অ্যাকাউন্টেই ট্রানজাকশন বা সিস্টেমটা চলতেছে। সেই অ্যাকাউন্টটা আপনি যখন এখান থেকে মানে বাংলাদেশ ব্যাংক, আমি এখান থেকে ধরি, ধরেন আপনি ধরেন ইবিএল ধরলাম, এখানে ইবিএল ধরলাম, আর এখানে ধরলাম মনে করেন জার্মান ব্যাংক, জার্মান ব্যাংক। তো ইবিএল থেকে আপনি জার্মান ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে এই জার্মান ব্যাংক হচ্ছে ভস্ট্র অ্যাকাউন্ট, কিন্তু জার্মান ব্যাংকের কাছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে নষ্ট্র অ্যাকাউন্ট। এখন লোরো অ্যাকাউন্ট তাহলে আবার কি? লোরো অ্যাকাউন্টটা কেন দরকার পড়লো? এই যে আপনি যে জার্মানে টাকা পাঠাবেন, জার্মানের তো মুদ্রা তো ডলার না, আপনার মুদ্রাও ডলার না, আপনার মুদ্রা টাকা। তাহলে আপনাকে ডলারের মাধ্যমে ট্রানজাকশন করতে হবে। আর বাংলাদেশ তো এত বড় দেশ না যে আপনি হিউজ অ্যামাউন্টের ডলার একসঙ্গে ট্রানজাকশন করতে পারবেন, এটা তো সম্ভব না। এই জন্য আপনি একটা থার্ড পার্টি লাগবে যে আপনাকে এই সাপোর্টটা দিবে। এই জন্য লাগবে হচ্ছে তৃতীয় পক্ষের একটা ব্যাংক, যেটাকে বলা হয় লরো অ্যাকাউন্ট। এটা ধরেন আমি এই ক্ষেত্রে খুব সিকিউর যদি কিছু ধরি, ধরেন ধরেন নিউ ইয়র্ক ব্যাংক, এনওআইবি ধরলাম। এই নিউ ইয়র্ক ব্যাংক হচ্ছে এই ক্ষেত্রে লোরো অ্যাকাউন্ট হবে। আপনি কি করবেন, আপনার যে ডলার বা আপনার টাকাটা আপনি এই লোরো অ্যাকাউন্টে দিবেন, আপনি লোরো অ্যাকাউন্টে বলবেন যে আমি এই ভস্ট্রতে পাঠাতে চাই বা আমি জার্মান ব্যাংকে পাঠাতে চাই। তো এই লোরো অ্যাকাউন্টে তো আপনারও অ্যাকাউন্ট আছে, জার্মান ব্যাংকের অ্যাকাউন্ট আছে। শুধু আপনার আমার না, পৃথিবীর বেশিরভাগ দেশের ধরেন এখানে অ্যাকাউন্ট আছে, মানে এই সার্ভিসটা সবারই লাগে। তো এই ক্ষেত্রে তখন এই যে লোরো অ্যাকাউন্টটা কি করবে, সে আপনার কাছ থেকে তথ্য নিয়ে ভস্ট্রকে বলবে ঠিক আছে, আমি এই যে ও আমাকে 1,000 ডলার পাঠাইছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি 1,000 ডলার। এই যে তৃতীয় পক্ষের যে ব্যাংকটা যে সাপোর্টটা দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে লোরো অ্যাকাউন্ট। তো এটা কেন লাগে, মানে আমরা কেন পড়তেছি? ধরেন আমাদের দেশে প্রচুর আমদানি করতে হয়, আবার প্রচুর আমরা রপ্তানিও করি, এই কারণে আমাদের এই পুরো সিস্টেমটাই লাগে। আমরা ধরেন যে জার্মানি থেকে আমরা তুলা, কটন নিয়ে আসবো। এখন কটন আমাকে জার্মানি দিবে, জার্মান টাকা লাগবে না, জার্মান তো টাকা নেবে না, আমি টাকা দিব কিভাবে? আমি এই 1,000 ডলার লোরো অ্যাকাউন্টে পাঠায় বললাম এটা তুমি জার্মান ব্যাংকে পাঠায় দাও। ওই জার্মান ব্যাংকে যখন যাবে, জার্মানের দেশের ওই ওই কোম্পানি কি করবে, তখন বলবে হ্যাঁ আমি টাকা রিসিভ করছি, ওকে আমি তাহলে তোমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি। প্রোডাক্টটা পাঠালো, আমি সেই তুলা ইউজ করে রেডিমেড গার্মেন্টস করে ফেললাম, আরএমজি। এখন আমি আরএমজি তে আবার পাঠাবো কোথায়, ওই জার্মানিতে আবার টাকা পাঠাচ্ছি। তাহলে এই যে আমি যখন জার্মানিতে পাঠালাম, আমার বৈদেশিক মুদ্রা অর্জন হলো না? এখন জার্মানি কিনলো তো ডলারে না, জার্মানি তো কিনবে হচ্ছে ধরেন জার্মান যে, জার্মানির ইয়ে কি, ইউরো মনে হয়। তো ইউরোতে যদি কিনে তারা তো আবার ডলারে তাদের নিতে হবে না। তো এই জার্মান করবে কি, লোরো অ্যাকাউন্টে দিবে, লোরো অ্যাকাউন্ট আপনাকে ডলার দিবে। এই কারণে এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখতে হয়। আচ্ছা, আমি জানি না কথা আমি বুঝাতে পারছি।
একটু কুইকলি বলেন তো যে আপনারা এটা বুঝছেন কিনা, রেসপন্স করেন। আমি আমি মানে বাংলাদেশ হচ্ছে নষ্ট অ্যাকাউন্ট। আমাদের দেশ থেকে বাইরে যারা যারা যে যে ব্যাংকে আপনি সাপোর্ট নেন তারা হচ্ছে ভস্ত্র অ্যাকাউন্ট। আবার ওরা যখন আমাদের কাছ থেকে সাপোর্ট নেয় তখন কিন্তু আবার উল্টা হয়ে যাবে, ওরা যখন আমাদের কাছ থেকে সাপোর্ট নেয় ওরা হয়ে যাবে নষ্ট অ্যাকাউন্ট, আমরা হয়ে যাবো ভস্ত্র অ্যাকাউন্ট। আর আমাদেরকে যারা সাপোর্ট দিবে, থার্ড পার্টি যারা আমাদেরকে ডলার দিবে মূলত, তারা হচ্ছে লরো অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ এলসি তো। থ্যাংক ইউ, আপনার দারুণ কথা বলছেন। এই যে বিষয়গুলো পড়তেছি, এই নষ্ট ভ্রষ্ট লোরো অ্যাকাউন্ট লাগে কেন, করলাম কেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজই হচ্ছে এলসির জন্য। এই যে এলসি গুলো যে আমরা খুলি, এই এলসির কাজটা এই নষ্ট অ্যাকাউন্ট ভ্রষ্ট অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে। এলসির জন্য এটা লাগে। না, এটা ফ্রিতে আসবে না, কোনোভাবেই ফ্রিতে আসবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ও আচ্ছা, আপনার আপনি তো ডাক্তার, এটা লাগবে না। এটা আপনি আপনি যদি প্রচুর রুগী দেখে ধরেন যে আপনি 20 কোটি টাকা কামাই করে ফেলতেন, সম্ভব কিন্তু আপনি রুগী দেখে প্রচুর টাকা কামাই করে ফেললেন, তখন ব্যবসা করবেন না, হসপিটাল তো দিবেন। তখন আপনার এগুলো বুঝতে হবে। এই জন্য আগে থেকে একটু বুঝে রাখলে ভালো। ওকে, নষ্ট ভষ্ট বাদ, এগুলো থেকে আমরা বেরো যাচ্ছে। ব্যাংক রেট, ব্যাংক রেট ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যখন হচ্ছে অন্যান্য ব্যাংকে হচ্ছে লোন দেয়, সেটাকে বলা হয় ব্যাংক রেট। মানে বাংলাদেশ ব্যাংক, ধরেন সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইবিএল ব্যাংক, যে কোনো ব্যাংকে যে যে লোনটা দেয়, এটাকে বলা হয় ব্যাংক রেট। তো ব্যাংক রেট বর্তমানে হচ্ছে 4%। এই কারণেই কিন্তু সবার ব্যাংকে জয়েন করার খুবই ইচ্ছা, কারণ এই ব্যাংক রেট দুইজনের কাছেই দেওয়া হয়, একটা হচ্ছে অন্যান্য ব্যাংকে, আর একটা হচ্ছে ওই ব্যাংকে যারা জব করে তাদেরকে। এই কারণেই আপনারা যদি ব্যাংকে জব করেন, আপনারা যত টাকাই লোন করেন না কেন আপনাদের মাত্র 4% সুদ দিতে হবে। এটা খুবই মজার বিষয় ব্যাংকারদের জন্য। তো ব্যাংক রেট হচ্ছে বর্তমানে দেখেন কারেন্ট রেট বাংলাদেশে হচ্ছে 4%। অথচ এখন কিন্তু নিত্য নৈমিত্তিক রেটই হচ্ছে বাংলাদেশে অলমোস্ট কত, 11%-এর মতো। আর আপনি দেবেন মাত্র 4 টাকা। রেপো রেট, রেপো রেটটাও খুবই জনপ্রিয়। রেপো রেটটা আলাদাভাবে কেন জানতে হবে? ব্যাংক রেটটা হচ্ছে ইমিডিয়েট দেওয়া যায়, ব্যাংক সরাসরি তার আন্ডারে যে ব্যাংক গুলো আছে, সরি বাংলাদেশ ব্যাংক, তার আন্ডারের ব্যাংকে দিবে। বাট রেপো রেট যেটা, এইটা ডিপেন্ড করে হচ্ছে সে সরাসরি দিচ্ছে না, তাকে একটা সিকিউরিটি মানি দিতে হয়। মানে আপনি যেমন লোন নিতে গেলে আপনাকে কি করতে হবে বাংলাদেশে, আপনি যেই ব্যাংকে যান না কেন, আপনি যেটা লোন নিতে চান, আপনাকে অ্যাসেট হিসাবে আইদার আপনাকে ল্যান্ড দিতে হবে, বা হাউস, বাড়ি দিতে হবে, অথবা আপনার জব, আপনার জবও কিন্তু একটা সিকিউরিটি হতে পারে। সেক্ষেত্রে এটাকে কি বলে, স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনাকে লোন দিতে পারে। এইগুলো কোনো একটাও যদি আপনি ব্যাংককে না দিতে পারেন, কোনো ব্যাংক আপনি পাবেন না যে আপনাকে লোন দিবে। হ্যাঁ দিবে, যদি আপনি কয়েক হাজার কোটি টাকার আবার মালিক হন, তাহলে আবার আপনি চাইলেই আপনাকে এমনি 500 কোটি টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমার মতো যদু মধু হন, তাহলে অবশ্যই আপনাকে কিছু না কিছু এরকম থাকতে হবে, তাহলেই একমাত্র আপনাকে লোন দিবে। তো এই যে একটা সিকিউরিটি রেখে যে লোন নেওয়ার যে সিস্টেমটা, এইটা রেগুলার ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংক থেকে এভাবে নিতে পারে। তো ওই রেটটাকে বলা হয় রেপো রেট। কিরকম, ধরেন যে এই যে আপনার আমার কাছ থেকে একটা ব্যাংক, ধরেন আমরা ইউসিবি ধরলাম, এবার অনেক ডিবি বলতে বারবার বলতেছি। ইউসিবি আপনি আমার কাছ থেকে ধরেন যে বিভিন্ন সময় বন্ড কিনছে, স্টক কিনছে, তারপরে হচ্ছে আহ, এই যে আমরা এফডিআর করি, এগুলা করে ধরেন যে ধরেন যে 500 কোটি টাকার মতো হচ্ছে স্টক আছে। টাকা নাই কিন্তু, হ্যাঁ টাকা নাই, স্টক আছে, বা বন্ড আছে, যে কাগজগুলো আছে, বা জমি আছে, এই যে ল্যান্ড গুলো আছে, এই বাড়িগুলো আছে, এই বাড়ি জমি এগুলো তখন এই ইউসিবি করবে কি, বাংলাদেশ ব্যাংকে দিবে সিকিউরিটি হিসেবে, দিয়ে বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে আবার একটা লোন নিবে। এই যে লোনটা, এটাকে বলা হয় রেপো রেট। তো বর্তমানে রেপো রেট কত দেখেন, বর্তমানে রেপো রেট হচ্ছে 8.5%। তো রেপো রেটের সুবিধা কি, রেপো রেট একটা দেশে খুব জনপ্রিয় কেন হয়, যখন একটা দেশে রেপো রেট কমে যায়, মানে ধরেন 8.5%-এ যদি আপনি লোন নেন 1 কোটি টাকা, ধরেন বা 10 লাখ টাকা যদি আপনি লোন নেন, আপনাকে যদি লোন দেওয়া হয় আরো কমে, যদি রেপো রেট যদি ধরেন 5% হয়ে যায়, তাহলে ওই দেশে লোনের পরিমাণ বেড়ে যায়, মানুষজন প্রচুর পরিমাণে লোন নেয়, তখন জীবনযাত্রার মান উন্নয়ন হয়, মানুষজন টাকা পয়সা বেশি কামাই করতে পারে। যখন রেপো রেট বেড়ে যায়, তখন লোনের রেটও বেড়ে যায়। ধরেন তখন আপনাকে যদি রেপো রেট যদি ধরেন 11% হয়, তাহলে ব্যাংক আপনাকে আবার লোন দিবে কত, 15%-এ। কারণ কি, ব্যাংককে আবার ইয়ে করতে হবে না, প্রফিট করতে হবে না। ব্যাংক আপনার কাছ থেকে প্রফিট করেই তো এই রেপো রেটটা আবার পরিশোধ করবে, তা নাহলে পরিশোধ করবে কি করে? তাহলে ওই কারণে রেপো রেট বাড়লে একটা দেশে কি হয়, রেপো রেট বাড়লে একটা দেশের অবস্থা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, আহ স্থবির হয়ে যায়, বিজনেস কমে যায়, এই ধরনের অনেক ইস্যু হয়। আর যদি এগুলো না ঘটে, উল্টাটা যদি হয়, রেপো রেট যদি কমে আসে, তাহলে দেশের উন্নতি হয়, উন্নত কি বলে এটাকে,
ডেভেলপমেন্ট হয়, মানুষের জীবনযাত্রার মান বাড়ে। আর এই কাজটাই বিগত সরকার কিন্তু করছিল, যে একটা কৃত্রিম রেপো রেটের কারণে এটা অলমোস্ট প্রায় 6%-এর মতো ছিল, হ্যাঁ রেপো রেট ছিল 6%, যার ফলে দেশের অবস্থা ভয়াবহ হয়ে গেলেও খুব সহজেই 9%-এর লোন দেওয়া হয়ে গেছে সবাইকে, যার ফলে দেশের অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। যাই হোক, এগুলো তো এখন আর অত জরুরি না। রিভার্স রেপো রেট কোনটা? এই যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এইটাই যখন আবার উল্টা করে হবে, সেটাকে বলা হয় যে রিভার্স রেপো রেট। কিরকম? যে বাংলাদেশ এমন হইলো যে বাংলাদেশ ব্যাংকের টাকা লাগবে বোঝেন, বাংলাদেশ ব্যাংকেরই টাকা লাগবে, আপনার টাকা না, মানে বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা নাই। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, এটা কি সম্ভব নাকি? বাংলাদেশ ব্যাংক তো টাকা চাইলে এই প্রোডাকশন করতে পারে। না, এটা হয় না। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় এরকম টাকা লাগতে পারে। কিরকম? ধরেন এই মাসে বাংলাদেশ ব্যাংকে এলসি বাবদ বা বিভিন্ন ইস্যুতে বা বাইরের দেশের লোন আছে, ধরেন আইএমএফ এর লোন আছে, ধরেন যে $2 বিলিয়ন শোধ করতে হবে ইউএসডি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে এই মুহূর্তে নাই। তখন বাংলাদেশ এই রিভার্স রেপো রেটের মাধ্যমে সোনালী ব্যাংক বা ধরেন একটু জনপ্রিয় ব্যাংকের কথাই বলি, ধরেন ব্র্যাক ব্যাংকের কাছ থেকে সাময়িক সময়ের জন্য রিভার্স রেপো রেটের মাধ্যমে উল্টা হচ্ছে ঋণ নেই, এই বাংলাদেশ ব্যাংকে ঋণ নেই, এটাকে বলা হয় রিভার্স রেপো রেট। তখন ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংককে হচ্ছে যে সুদের লোন দেয়, সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। আচ্ছা, কারেন্ট এই রেটটা হচ্ছে 7%। আচ্ছা, কল মানি, এটা তো আগে দেখছিলাম, এই যে কল মানিটা যেই ইন্টারেস্টে কল মানি দেওয়া হয় সেটাকে বলা হয় কল মানি রেট। সিআরআর, এটা হচ্ছে ক্যাশ রিভার্স রিকোয়ারমেন্ট, এই যে টাকা যে আমরা যে প্রফিটটা দেই তার এগেইনস্টে আবার কত টাকা ব্যাক আসে ব্যাংকে, এই পলিসিটাকে বলা হয় ক্যাশ রিভার্স রিকোয়ারমেন্ট। এটা খুব বেশি জরুরি না। তারপরে যেখানে তথ্য দেওয়া আছে দেখেন, যে লাগবে না। আচ্ছা, এসএলআর কি? এসএলআর আছে স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। পরীক্ষায় আসতে পারে এইটাই, যে এসএলআর এর পূর্ণ রূপ কি। এসএলআর এর পূর্ণ রূপ হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। হ্যাঁ, এটা কি হয়, যে একটা ব্যাংকের মানে কতখানি স্টেবল এটা বুঝতে হলে এসএলআর টা নির্ধারণ করতে হয়, যে সে কি পরিমাণে টাকা তার নিচ্ছে এবং তার এগেইনস্টে কি পরিমাণে লোন দিচ্ছে। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা বিভিন্ন ভাবে তারা ক্যালকুলেট করতে পারে। যেমন দেখেন যে কি পরিমাণে ক্যাশ আছে, ট্রেজারি বিল কি পরিমাণে আছে, ট্রেজারি বন্ড, গোল্ড বা অন্যান্য কোনো লিকুইড অ্যাসেট কি পরিমাণে আছে, এটার উপর বেস করেই আপনি একটা ব্যাংক আসলে বর্তমানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম, এটা আপনি সহজে বের করতে পারবেন। আর এই পলিসিটার নামই হচ্ছে এসএলআর। আচ্ছা, ক্যামেল এর আগে বলছিলাম, ক্যামেল একটা ইন্টারন্যাশনালি একটা রেগুলেটরি সিস্টেম। এটা আবার সিগারেট মনে করেন না, হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেল, CAMELS। ক্যামেলস কি কি বোঝাচ্ছে দেখেন। সিতে হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, এতে অ্যাসেট কোয়ালিটি, এমতে ম্যানেজমেন্ট, ইতে আর্নিং ক্যাপাসিটি, এলতে লিকুইডিটি, এসতে সেন্সিটিভিটি অফ মার্কেট। এই এতগুলো টার্মের উপর বেস করেই এই ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটা দেশের ব্যাংকিং অবস্থাকে হচ্ছে মার্কিং করে, এবং সেই মার্কিং এর বেস করে বাইরের দেশে এই যে আমরা বলি না যে এফডিআই যে আসে, এই একটা দেশ আসলে এফডিআই করবে কিনা, বা একটা বাইরের দেশের প্রতিষ্ঠান একটা দেশে এফডিআই করবে কিনা, তারা ডিসিশনটা নেয় কিভাবে? তারা এই যে ক্যামেল রিপোর্ট দেখে। তারা ক্যামেল রিপোর্ট দেখে যদি শিওর হয় যে না, এই দেশে আসলে এই মুহূর্তে ডেভেলপমেন্ট, সরি, একটু ইনভেস্ট করা যায়, তাহলে তারা ইনভেস্ট করে। আর যদি এই ক্যামেলের যদি অবস্থা ভালো না হয়, তারা কিন্তু ইনভেস্ট করে না। তো এই কারণে এটা হচ্ছে একটা অডিটরি টার্মের মতো, যেটা হচ্ছে মূলত বাংলাদেশের বা যে কোনো একটা দেশের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হচ্ছে শো করে। এই যে ক্যামেল রেটিং দেখেন, ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দায় দেনা সম্পদ এগুলো বিভিন্ন ইস্যুর উপর বেস করে ব্যাংকগুলোকে মূলত 5 ভাগে ভাগ করা যায়, ABCDE এইভাবে। আচ্ছা, বাংলাদেশে মাস্টার কার্ড প্রথম চালু করে কে? ন্যাশনাল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে বাংলাদেশে যে কোনোটাই আসতে পারে পরীক্ষা, হ্যাঁ, যেটা থাকবে কে অপশনে আপনি সেটাই হচ্ছে মার্ক করবেন। তাহলে বাংলাদেশে মাস্টার কার্ড চালু করে প্রথম কে? ন্যাশনাল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা, বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে কয়টা? 13টি। 13টি প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিসটা কে দিয়েছিল? ডাচ বাংলা ব্যাংক, যেটার বর্তমান নাম রকেট। শুরুতে কিন্তু রকেট ছিল না, শুরুতে নামটা ছিল হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, সরি, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং লিমিটেড ছিল, হ্যাঁ। পরবর্তীতে যখন বিকাশ খোলা হয়, তখন ওরাও সরি নাম চেঞ্জ করে রকেট করে ফেলে। আচ্ছা, বিকাশ হচ্ছে কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে। ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান হচ্ছে 35টি। আচ্ছা, ব্যাংক বহির্ভূত অনেকেই চলে গেছেন, আমাকে একটু বলেন তো, ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান দু একটা করে এক্সাম্পল দেন তো, দেখি কয়জন কি কি বলেন। ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান, লঙ্কা বাংলা, এটা আইডিএলসি বলতে চাইছেন না? হ্যাঁ, আইডিএলসি হচ্ছে একটা অ্যাকচুয়াল তথ্য দিল, মানে এটা অনেক জনপ্রিয় ব্যাংক। সে ব্যাংক তো না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন।
আইপিডিসি কে বললেন না, আইডিএলসি বললেন, আইপিডিসি তো বলবেন। ওকে, না মানিগ্রামকে বলা যাবে না, ওটা একটা সিস্টেম পলিসি। ওকে, শেষের দিকে যেহেতু চলে আসছি। আচ্ছা হ্যাঁ, আসলে আই এম রিয়েলি সরি, অনেক ডেটা আপডেট নাই, এটা একটা বড় কারণ হচ্ছে এই স্লাইডটা হচ্ছে শাহরিয়ার ভাই আমাকে হচ্ছে প্রোভাইড করছে। হ্যাঁ, সন্ধ্যার দিকে না, সরি, বিকেলের দিকে উনি আমাকে এটা দিচ্ছেন, যে বলছেন যে উনি সাডেনলি একটা ইস্যুতে পড়ে গেছেন, যার ফলে মানে আমাকে সেশনটা নিতে হচ্ছে, যার ফলে আমি যে একটু ক্রস চেক করে আবার এগুলোকে আপডেট করব, মানে অতখানি টাইম আমি দিতে পারিনি। আমি ভাইয়াকে জানাই দিব। সো হোপফুলি ইনশাল্লাহ উনি আপডেট করে আপনাদেরকে দিবে। তো নো ওয়ারিস। এখানে এমএফএস এর একটা লিস্ট দেওয়া আছে, আপনাদের টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা পড়বেন না। এগুলো দরকার নাই, না না, আরো আছে, আর কিছু, আরো সামান্য কিছু আছে আর কি। এইটা একটু লাগবে, এই চ্যাপ্টারটা একটু কি বলে, এই স্লাইডটা একটু লাগবে। দেখেন, বেসরকারি ব্যাংক, মানে প্রথম বেসরকারি ব্যাংক কোনটা? আরব বাংলাদেশ ব্যাংক। বাঙালি মালিকানা ভিত্তিক ব্যাংক কোনটা? দ্য ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। তারপরে হচ্ছে বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক কোনটা? উত্তরা ব্যাংক। তার মানে কি, আগে রাষ্ট্রীয় ব্যাংক ছিল, পরে এটাকে বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে। বিদেশি ব্যাংক কোনটা? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রেডি ক্যাশ কার্ড চালু করে কে? জনতা ব্যাংক। বাকিগুলো অত বেশি জরুরি না। রাষ্ট্রায়ত্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে। আচ্ছা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়া সত্ত্বেও পুঁজিবাজারে একমাত্র ব্যাংক আছে হচ্ছে রূপালী ব্যাংক। এই কয়টাই মোটামুটি জনপ্রিয়, আর দরকার নাই। আচ্ছা, এখন আমরা একটু টাকা পয়সা সম্পর্কে একটু দেখবো, খুবই ছোট্ট অংশ। উপমহাদেশে টাকা ব্যবস্থা প্রথম চালু করেন হচ্ছে লর্ড ক্যানিং। কবে? 1857 সালে। তাহলে উপমহাদেশে প্রথম কাগজের মধ্যে চালু করেন কে? লর্ড ক্যানিং, 1857 সালে। আর বাংলাদেশে প্রথম কাগজের মধ্যে চালু হয় 1972 সালের 4 মার্চ। এবং দুইটা কাগজের মুদ্রা ছিল, একটা হচ্ছে 1 টাকা, একটা হচ্ছে 100 টাকা। সামনে হয়তো আমরা পাবো। প্রথম ধাতব মুদ্রা চালু হয় 1973 সালে। তাহলে বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা চালু হয় কবে? 1973 সালে। আর কাগজের নোট প্রথম চালু হয় কবে? 1972 সালের 4 মার্চ। দেখেন, প্রথম যে দুটো কাগজের নোট, একটা হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে এই 1 টাকা নোট এখানে দেয়নি, একটা হচ্ছে 1 টাকা, একটা হচ্ছে 100 টাকা। নোট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরকারি নোট, হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট বলতে যেগুলো সরাসরি সরকার হচ্ছে যে নোটগুলো হচ্ছে রিলিজ করে, এবং যেই নোটগুলোতে সচরাচর আহ, অর্থ মন্ত্রণালয় বা অর্থ সচিবের হচ্ছে সাইন থাকে। আর ব্যাংক নোট হচ্ছে কোনগুলো? যেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। তো দেখেন, এই যে অর্থ সচিবের সাইন থাকে। বাংলাদেশের বর্তমানে সরকারি নোট হচ্ছে মাত্র তিনটা: 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। এই তিনটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সরকারি নোট। এছাড়া বাকি যত নোট আছে সবই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা বেসরকারি নোট বলা হয়। আচ্ছা, এই সরকারি নোটে সাইন থাকে হচ্ছে অর্থ সচিবের, হ্যাঁ। আর ব্যাংক নোট যেগুলো যেগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। বর্তমানে ব্যাংক নোট হচ্ছে 7টি। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ব্যাংক নোট কয়টা। ব্যাংক নোট হচ্ছে 7টি। আর সরকারি নোট কয়টি? সরকারি নোট হচ্ছে 3টি। আচ্ছা, বীমা। বীমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিকৃত হচ্ছে ক্ষুদা বক্স। বীমা দিবস হচ্ছে 1 মার্চ। এটা লাগবে না, আপনারা শুধু দিবসটা একটু মনে রাখতে পারেন। বীমা দিবস হচ্ছে 1 মার্চ। কেন? এটা জরুরি না। আইডিআরএ পূর্ণরূপ কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এটার পূর্ণরূপটাই লাগবে। আইডিআর এর পূর্ণরূপ কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। আচ্ছা, সরি, বিআইএ এটা হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, মানে এখানে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে হচ্ছে স্টাডি করানো হয়। বীমা খাত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত। আহ, এটা হচ্ছে, আচ্ছা, বাংলাদেশের একমাত্র সরকারি বীমা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। এটা অলরেডি দেখছি। বাংলাদেশের মোট বীমা কোম্পানি হচ্ছে 81টি। এর মধ্যে আবার লাইফ ইন্স্যুরেন্স আছে আর সাধারণ বীমা আছে। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে 35টি, হ্যাঁ। জীবন বীমা কোম্পানি হচ্ছে 35টি, আর সাধারণ বীমা কোম্পানি হচ্ছে 46টি। তো এই জীবন বীমার মধ্যে আবার একটা আছে হচ্ছে সরকারি, আর বাকি 34টাই হচ্ছে বেসরকারি। এই যে লেখা আছে, সরি, এই যে লেখা আছে জীবন বীমার মধ্যে একটা সরকারি আর 34টা হচ্ছে বেসরকারি। আবার এই 46 সাধারণ বীমার মধ্যেও একটা সরকারি আর 45টা হচ্ছে বেসরকারি। এই যে, তো এই একটা যেটা সাধারণ, সেটার নামও আবার সাধারণ বীমা কর্পোরেশন, হ্যাঁ। আর এই জীবন, এই এখানে যেটা হচ্ছে একটা, আচ্ছা, সেটা হচ্ছে এই যে দেখেন জীবন বীমা কর্পোরেশন, যে দুটো সরকারি, এটা একটা নাম হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, এটার নাম হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। এগুলোতে কিন্তু পরীক্ষা হয় প্রায় প্রায়। এই আপনারা যেমন ব্যাংকের পরীক্ষা দেন, এগুলোতেও কিন্তু এখন খুব অনেক পোস্টেরই একটা পরীক্ষা হয় প্রত্যেক বছরই। এগুলোতে অ্যাপ্লাই করার জন্য এই তথ্যগুলো খুব জরুরি। আচ্ছা, বাংলাদেশে একমাত্র বিদেশি বীমা কোম্পানির নাম হচ্ছে মেট লাইফ। এটা মনে হয় হচ্ছে অ্যালিকোর, তাই না? আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়তেছে না। এই মেট লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে খুবই 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 জনপ্রিয়। আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করেন তাহলে বুঝবেন যে ব্যাংকে এসে এসে এরা বসে থাকে, এবং এদের যে এজেন্টরা, এরা কিন্তু খুবই ডিসেন্ট টাইপের লোক হয়। পিছনে একটা দেখবেন সাদা শার্ট, কালো প্যান্ট এবং হচ্ছে একটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এবং অলওয়েজ তারা হচ্ছে ট্রাই করে যায় হচ্ছে এই ইন্স্যুরেন্স পলিসি সেল করার জন্য।
এরপর হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এটা হচ্ছে এমন সরাসরি হচ্ছে, আচ্ছা ক্যাপিটাল মার্কেট কেন বলা হয়, এটা হচ্ছে পুঁজি মার্কেট। মানে আপনি আমি যে টাকাগুলো ঘরের মধ্যে রেখে দিই, সেই টাকাটা ঘরে না রেখে যদি আমরা কোথাও ইনভেস্ট করতে পারি, যাতে করে আমরা প্রফিট লাভ করতে পারি, এই পলিসিটা আবিষ্কার করার মাধ্যমটাই হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো এটা বাংলাদেশের নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই বিএসইসির আন্ডারে আবার দুইটা কমিশন আছে, একটা হচ্ছে ডিএসই আর একটা হচ্ছে সিএসসি। এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর এটা হচ্ছে আম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জটা হচ্ছে নিকুঞ্জতে, চট্টগ্রাম একটা কোথায় আমি জানি না, কিন্তু ডিএসসি তে গেছি, আমি দেখছি। এটা হচ্ছে 1954 সালে হচ্ছে এটা চালু হয়। এটা এইগুলো লাগবে না, এই ডেট গুলা বাদ দেন। শুধু এটা মনে রাখেন, ডিএসসি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর সিএসসি মানে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ওটিসি আপনাদের লাগবে না। সিডিবিএল হচ্ছে এই যে স্টক এক্সচেঞ্জ গুলোর কথা বলতেছি, তারা কিভাবে কাজ করে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এই যে প্রতিষ্ঠানটা, তারাই মূলত এই পুরো এই যে শেয়ার মার্কেট যেটা আছে, এইটার ডকুমেন্টেশন যে কাজগুলো, এগুলো সবই হচ্ছে এই সিডিবিএল হচ্ছে নিয়ন্ত্রণ করে। কি কি দেখেন, তারা স্টক সেটেলমেন্ট করে, স্টক ট্রান্সফার করে, ডিমেটালাইজেশন করে। ডিমেটালাইজেশন মানে কি? আপনার স্টককে টাকা বানায় ফেলে। আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন, বিও ওপেন করবেন, এগুলো সবই হচ্ছে সিডিবিএল এর মাধ্যমে করা হয়। আচ্ছা, বিও অ্যাকাউন্ট কি? এই যে আপনারা কেউ যদি শেয়ার মার্কেটে বিজনেস করতে চান বা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, ট্রেডিং করতে চান, তাহলে আপনাদের মাস্ট যেটা লাগবে, একটা বিও অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা তো এই মুহূর্তে স্টাডির মুডে আছেন, আপনারা স্টাডি করেন, ক্যাডার হন। ক্যাডার হওয়ার পরে আরএফএন ভাই কিন্তু এই শেয়ার মার্কেটের উপরে কিন্তু অনেক বেশি ওনার ওনার নিজেরও ভালো লাগে, ইনফ্যাক্ট আমারও ভালো লাগে, আমিও শেয়ার মার্কেটে অনেক ভালোভাবে ইনভলভ আছি। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। তো যখন আপনি প্রচুর কামাই করবেন, অন্তত মাসে যদি 5,000 টাকাও এমন থাকে যে কোথায় ইনভেস্ট করবেন বুঝতে পারতেছেন না, তো ওয়েলকাম টু P2A। এগেইনস্ট ফর দ্যাট পারপাস একটা আলাদা গ্রুপই আছে আমাদের, যেখানে এই ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে ডিসকাস করা হয়। বা এখন যদি কেউ এরকম থাকেন প্রাইভেট সেক্টরে, যার কাছে টাকা আছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এই মুহূর্তে টাকা ইনভেস্ট করবেন কিভাবে, আপনারা গ্রুপে নক দিতে পারেন, ভ্যাগও দিতে পারেন। সেই গ্রুপে আপনাদেরকে ইনভলভ করে দেওয়া হবে। বিও অ্যাকাউন্ট খুলে আপনারা স্টক এক্সচেঞ্জের এই কাজগুলো করতে পারবেন। তো এই যে স্টকে যে আসবেন, এই স্টকে কিন্তু অনেক রকম ক্যাটাগরি থাকে। ভালো স্টক থাকে, খারাপ স্টক থাকে। এটা আমরা কিভাবে ডিফাইন করি যে কোনটা ভালো কোনটা খারাপ, এইটার পলিসি গুলো এখানে দেওয়া আছে, দেখেন। এই যারা যারা হচ্ছে প্রতি বছরই অ্যানুয়াল মিটিং করে এবং ডিভিডেন্ড 10%। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। তো এই যে কোম্পানিগুলো বছরে 10%-এর বেশি লভ্যাংশ দেয় এবং বাৎসরিক অ্যানুয়াল জেনারেল মিটিং করে, তাদেরকে এ ক্যাটাগরি শেয়ার বলে, এবং এগুলো আসলে খুবই ভালো শেয়ার। বি ক্যাটাগরি কোনগুলো? যারা এ ক্যাটাগরির কাছাকাছি কিন্তু ডিভিডেন্ড একটু কম দেয়, 10%-এর একটু কম দেয়, তাদেরকে হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার বলে। জেড ক্যাটাগরি মানে যারা অ্যানুয়াল জেনারেল মিটিংও ঠিক মতো করে না, ডিভিডেন্ডও ঠিক মতো দেয় না, এই শেয়ারটাই সব থেকে বেশি। আপনারা যে এই যে বিভিন্ন সময় স্ক্যামের গল্প শোনেন না, এই স্ক্যাম গুলো সচরাচর এই এ এবং বি তে হয় না, কারণ এগুলো অনেক সিকিউর স্টক। কিন্তু এই জেড ক্যাটাগরি গুলো, যারা যেগুলো জেনারেল মিটিং হয় না, এখনো ডিভিডেন্ড দেয় না, এমনও আছে কোম্পানি বলে কিছু নাই বা হচ্ছে ফ্যাক্টরি বলে কিছু নাই, কিন্তু ফ্যাক্টরির নাম করে আপনার কাছে টাকা নিচ্ছে, এই সবই হচ্ছে এই জেড ক্যাটাগরি শেয়ার গুলোতে মূলত হয়ে থাকে। জি ক্যাটাগরি কোনগুলো? জি কোন ক্যাটাগরি যেটা হচ্ছে শেয়ার মার্কেটে আসতে চাচ্ছে কিন্তু এখনো এনলিস্টেড হয়নি, এটাকে বলা হয় জি ক্যাটাগরি শেয়ার। আর এন ক্যাটাগরি শেয়ার কোনটা? যারা নতুন নতুন এনলিস্টেড হয়েছে, যেমন এই যে এই মুহূর্তে ক্রাফটসম্যান নামে একটা শেয়ার আছে, যারা নতুন নতুন এনলিস্টেড হয়েছে, এরকম শেয়ার গুলোকে বলা হয় নিউলি লিস্টেড কোম্পানি বা এন ক্যাটাগরি শেয়ার। এরা এখনো পর্যন্ত অ্যানুয়াল জেনারেল মিটিং করতে পারেনি, হয়তো সামনে করবে। বিআইসিএম এর পুরো হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট। মানে এই যে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে যারা নলেজ শেয়ার করে, এক্সচেঞ্জ করে, গ্যাদার করে, শেখায়, এই প্রতিষ্ঠানটার নামই হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট। বিএএসএম, বাংলাদেশ একাডেমি অফ সিকিউরিটি মার্কেট। তো এইটা আপনাদের তো বেশি লাগবে না, মানে সিকিউরিটি মার্কেট সম্পর্কে এখানে হচ্ছে শেখানো হয়, এটাও লাগবে না, এগুলো এক্সট্রা তথ্য। আচ্ছা, এটা একটু একটা মজার জিনিস, যে ব্রোকার কি আর ডিলার কি। ব্রোকার হচ্ছে যে আপনাকে একটা শেয়ার কিনতে বা বিক্রি করতে উদ্বুদ্ধ করবে, বা আপনি চাইলে আপনি যে শেয়ারটা কিনবেন, ব্রোকারকে ফোন করলে আপনাকে হচ্ছে সেই শেয়ারটা কিনে দিবে বা বিক্রি করে দিবে। আর ডিলারকে, ডিলার হচ্ছে, ডিলার আপনার কাছে যাবে না, আপনি ডিলারের কাছে যাবেন, এরকমটা ব্যাপার। মানে ডিলার হচ্ছে এমন ধরনের যে যার কাছে গেলে আপনি ব্ল্যাকে হচ্ছে সিনেমার টিকিট কাটতে পারবেন। ডিলারের কাছে সবই থাকে, সে এটা পার্সোনালি প্রফিট লসের মাধ্যমে করে। যেমন ধরেন তার কাছে 1 লাখ শেয়ার কেনা আছে, আপনি তাকে বললেন যে বিনিময় আপনি তার কাছ থেকে ধরেন যে 1,000 শেয়ার কিনে নিলেন, বললেন যে তাহলে যদি ওই যে টাকা লাভ হবে তার তার সেই এগেইনস্টে আপনি তার সামান্য কিছু আপনি সেখান থেকে সাপোর্ট নিলেন। আচ্ছা চলেন একটু ইন্টারেস্টিংলি
আমরা এই 11টা পার হয়ে গেছে, আল্লাহ। তাহলে আর টাইম নিব না খুব বেশি। হাই হাই, এত সময় নিয়ে ফেলছি, সরি। আচ্ছা, এই যে ব্রোকার বললাম, আপনারা দুই একটা ব্রোকারের নাম বলেন তো, সিনেমাটিক উপায়, হ্যাঁ, এত নলেজেবল না। আপনার জনপ্রিয় ব্রোকার কে, বা কোনো মুভির নাম বলেন তো আমাকে। ব্রোকার হিসাবে ক্যারেক্টার রোল প্লে করছে এরকম যে একটা ব্রোকারের নাম বলতে পারবেন? ভাই আমি ক্যাডার হতে পারিনি, আল্লাহ আমাকে এখনো সেই তৌফিক দেয়নি। আচ্ছা, লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে ব্রোকার ছিল, হ্যাঁ, ট্রু। লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে, মুভির নাম কি ছিল? ওয়াল স্ট্রিট, ওলফ অফ ওয়াল স্ট্রিট, হার্শ মেহতা। হ্যাঁ, হ্যাঁ, ওলফ অফ ওয়াল স্ট্রিট হচ্ছে মুভির নাম। এছাড়া, এছাড়া আপনারা বলিউডের মুভি দেখেন না? ওই যে কি যেন মুভিটা হচ্ছে, জিন্দেগি না মিলেগি দোবারা, ওটার মধ্যে একটা ক্লাস অলমোস্ট শেষ, এখন এগুলো যেগুলো পড়তেছি এগুলো এক্সট্রা পড়ায়। আমি শেষ করে দেবো ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে। জিন্দেগি না মিলেগি দোবারার মধ্যে একটা ক্যারেক্টার ছিল যে হচ্ছে ব্রোকার। কে ছিল বলেন তো? ক্যারেক্টারের কথা বাদ দেন, নায়ক ছিল। দেখছেন জিন্দেগি না মিলেগি দোবারা? মসি মসি। আপনারা এখন তো সবাই পড়াশোনার মোডে আছেন। আপনারা যদি যখন ফ্রি থাকবেন, বা পড়াশোনা শেষ হওয়ার পর ফ্রি ঢিলে দেওয়া হয়ে গেলে, আপনারা একটা মুভি দেখেন, আপনাদেরকে আমি এখানে বলে রাখলাম, সরি, মার্জিন কল। হ্যাঁ, মার্জিন কল, এই মুভিটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন হোপফুলি। ইনভেস্টমেন্টের ব্যাপারে এটা এটা জানতে চাইলে আপনারা হচ্ছে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে না, সাপোর্ট গ্রুপেই একটু জিজ্ঞাসা করবেন, যে হচ্ছে এরকম ক্লাসে ভাইয়া বলছিল যে এরকম একটা গ্রুপ আছে। সব থেকে ভালো হয় আরেকজন ভাইকে সরাসরি নক করলে, কারণ ভাইয়া আপনাদেরকে বকা দেবে, কারণ আপনাদের সময় নেই তো, আর 2 মাস পরে প্রিলি, তার 2 মাস পরে রিটেন। এই অন্তত রিটেনটা শেষ হোক, তারপরে আসা বেটার হবে। তারপরে খুব ইন্টারেস্টেড হইলে আপনারা গ্রুপে নক দিয়ে আপনাদেরকে জানাই দিবে, সমস্যা নেই। ওকে। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে একটা শেয়ার যখন মার্কেটে নতুন আসে, প্রথম যে শেয়ারটা ছাড়ে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে এরপরে আমার মতো যারা সেকেন্ড হ্যান্ড, যারা হচ্ছে ওই শেয়ার গুলো আবার পরবর্তীতে আমরা কিনি, তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আপনি যে স্টক শেয়ার মার্কেটে ঢুকবেন, আপনি কিন্তু সেকেন্ডারি মার্কেটেই মূলত ঢুকবেন। কিন্তু যখন আপনি সরাসরি কোনো শেয়ার কিনবেন, সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট, যেটাকে আমরা আইপিও বলি। আইপিও এর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিংস। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে, এটাও ওই শেয়ার মার্কেট বেজ একটা জিনিস, যে আপনি নিজে শেয়ার না কিনে আপনি একটা ফান্ডের শেয়ার কিনলেন। মানে আপনি আপনার ধরেন আপনি 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ডকে দিলেন, আপনি বিশ্বাস করেন যে ওই মিউচুয়াল ফান্ডটা ভালো কিছু করবে, তখন ওই মিউচুয়াল ফান্ডটা আপনার হয়ে শেয়ার মার্কেটে যত বড় বড় শেয়ার হোল্ডার আছে, বা যারা যারা ভালো ভালো হচ্ছে রিটার্ন দেয় বাৎসরিক হিসেবে, সেই তাদের কাছে হচ্ছে আপনার টাকাটা হচ্ছে ইনভেস্ট করে করে দেখা যায় কি, যে মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গায়, ধরেন যে 1 বছরে আপনার 1 লাখ টাকা, ধরেন 1 লাখ টাকা আপনি মিউচুয়াল ফান্ড দিচ্ছেন, আপনার এই 1 লাখ টাকা ও বারে বারে হচ্ছে রিসাইকেল করতে করতে সারা বছরে হয়তো দেখা গেল কত, ধরেন যে সে 10,000 টাকা প্রফিট করলো। বেশি হতে পারে, 50,000 হতে পারে, আমি যে 10,000 বললাম, আপনাকে সেখান থেকে হয়তো 5,000 টাকা দিবে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। ওটিসি দরকার নেই। ডিভিডেন্ড তো বললাম, ডিভিডেন্ড হচ্ছে লভ্যাংশ। যারা সুদ খাইতে চান না তাদের জন্য মেইনলি হচ্ছে শেয়ার মার্কেটটা অনেক ভালো জায়গা, যে এইখানে সরাসরি ডিভিডেন্ড দেওয়া হয়, কোনো সুদের কারবারই নাই। আপনার টাকাটা নিয়ে এক জায়গায় ইনভেস্ট করা হয়, তারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট সেল করে যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে আপনাকে লভ্যাংশ দেওয়া হবে। বিয়ারিশ মার্কেট কোনটা? এই যে শেয়ার মার্কেটে দুইটা পলিসি থাকে। ধরেন যে নর্মালি একটা শেয়ার মার্কেট এইভাবে যাচ্ছে, যদি এই মার্কেটটা ফল করে, এটাকে বলে বিয়ারিশ মার্কেট। মানে এই মুহূর্তে মার্কেটটা ফল করে, যেমন এই মুহূর্তে যদি আমরা আমাদের মার্কেটের কথা বলি, এই মুহূর্তে আমাদের মার্কেটটা কিন্তু খুবই ফল, কারণ কি, সামনে নির্বাচন, কেউ টাকা বের করতে চাচ্ছে না পকেট থেকে, এই কারণে আমাদের এই মুহূর্তে মার্কেটের অবস্থা হচ্ছে বিয়ারিশ মার্কেট। তবে সবাই আশা করতেছে যে যখন নির্বাচন শেষ হয়ে যাবে, মার্কেটটা বুলিশ মার্কেট হবে। বুলিশ মার্কেট মানে কি? আপ ট্রেন্ডে যাচ্ছে, প্রোডাক্ট বেড়ে, ধরেন যে আপনি একটা 100 টাকা একটা শেয়ার কিনছেন, সেটা যখন কমতে কমতে 80, 90, 80, 70, 50 হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে বিয়ারিশ মার্কেট, মানে নেগেটিভে চলে গেছে। আর যদি এমন হয় আপনি 100 টাকার শেয়ার কিনছেন, সেটা 1, 2, 3, 4 দিন পরে সেটা আছে 110, তারপর 100 বলতে বলতে 200 টাকা চলে যাবে, ওইটাকে বলা হচ্ছে বুলিশ মার্কেট। মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় সেটাকে বলা হয় বুলিশ, আর যখন ডাউন ট্রেন্ডে যায় সেটাকে বলা হয় বিয়ারিশ। ওয়াল স্ট্রিট আপনারা তো অলরেডি জানেন সবাই, এটা হচ্ছে একটা মার্কেট যেখানে শেয়ার মার্কেট নিয়ে কাজ করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ।